ডিভোর্স পেপারের সামনে আর কলম হাতে নিয়ে একবার তার স্বামী নীরবের দিকে তাকায় তন্নি। নীরব যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তন্নি স্বাক্ষর করবে পেপারে। তন্নি মেকি হাসি এতটাই অসহ্যকর হয়ে গেছে সে যে তার থেকে মুক্তি পেতে অস্থির হয়ে আছে। আর কিছু ভাবলো না সে, আর কারো দিকেই তাকালো না। নিজের চোখের পানি মুছে কলমটা শক্ত হাতে ধরল। হাত কাঁপছে তার, বুকটা ভার হয়ে গেছে। মাথাতে দুপাশে ঝাঁকে ডিভোর্স পেপারটা কাছে নিয়ে স্বাক্ষর করে দিল। অবশেষে বিচ্ছেদ ঘটে গেল তাদের। তন্নির চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। নীরব খুশিতে উঠে দাঁড়ালো, তার মুখে যেন বিজয়ের হাসি। তন্নি অবাক হলো। একটা সময় এই ছেলেটার পাগলামোতেই তন্নির পরিবার রাজি হয় তন্নিকে ওর সাথে বিয়ে দিতে। আজ সেই ছেলেটাই তন্নির থেকে মুক্তি পেয়ে কতটা খুশি। তন্নি উঠে দাঁড়ালো। তন্নির বাবা তুষারের দিকে তাকিয়ে বলল, বাবা চলে যাওয়া যাক। তুষার নিজের মেয়ের দিকে তখনও তাকিয়ে আছে। মেয়েটার কতটা কষ্ট হচ্ছে যে তা সে বাবা হয়ে অনুভব করতে পারছে। 2 বছরের সম্পর্কের জন্য নীরব 4 বছরের সংসার ভেঙে দিল। তুষার তনির হাতটা শক্ত করে ধরল, নীরবের দিকে এগিয়ে গিয়ে বলল, আজকে যেই মেয়ের জন্য আমার মেয়েকে ঠকাইছো, একদিন সেই মেয়ে তোমাকে কাঁদাবে। হা হা হা, তাই নাকি এক্স শ্বশুরমশাই? বেয়াদব ছেলে, একদিন তুমি এসে আমার মেয়ের পায়ে ধরবে যেন সে তোমার জীবনে আবার ফিরে আসে। তুষার আর দাঁড়ায় না, তন্নিকে নিয়ে চলে যেতে শুরু করে। নীরব সেখান থেকে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, আপনার ওই সেকেন্ড হ্যান্ড মেয়ের কাছে নীরব কখনো যাবে না। এ কথা কানে যেতে তন্নির ইচ্ছা করে মরে যেতে। তুষার আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না, তন্নিকে নিয়ে চলে আসে। তন্নি চলে যেতেই নীরব ফোন বের করে নিজের গার্লফ্রেন্ড বৃষ্টিকে কল দেয়। 2-3 বার রিং হওয়ার পর কল রিসিভ করে বৃষ্টি। হ্যালো, হায়, কলিজা ঠান্ডা হয়ে গেল। কি বলবে বলো? বলতে তো অনেক কিছু হয়েছে করে মেরি জান, কিন্তু এখন আপাতত বলতে চাইছি যে তোমার পরিবারের কাছে আমার পরিবার কালকে আসবে। সত্যি? হুম। তার মানে তোমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ। অপেক্ষায় থাকবো কাল। বাই। নীরব বাই বলে কেটে দিল কল। অবশেষে তার ভালোবাসা পূর্ণতা পাবে। নীরবের মা রুনা এসে নীরবের মাথায় হাত বুলে দিয়ে বলল, বৃষ্টি মেয়েটা অনেক ভালো, বেশ করেছিস এই তন্নি শাকচুনিকে ডিভোর্স দিয়ে। তোর বাবা থাকলে আজ তিনি খুশি হতেন। মায়ের কথায় নীরব রুনাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি তো মা। নীরবের বাবা অনেক আগেই মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে। নীরবের আর কোনো ভাই বোন নেই। রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে তন্নি তার পাশে তার মা মিশমি তার দিকে তাকিয়ে আছে। তন্নি গম্ভীর গলায় বলে, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি আমার ছোট মেয়েটা কত বড় হয়ে গেছে, যে মায়ের কাছে থেকে ও নিজের কষ্টগুলো লুকিয়ে রাখছে। তন্নি চট করে চোখ বন্ধ করে নেয়। গলাটা কেমন ধরে আসলো তার, ঠোঁট দুটো কাঁপছে। তন্নি নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। মিশমি কিছু বলে না, তন্নিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। কাঁদুক না মেয়েটা, কাঁদলে মনটা হালকা হবে। তন্নি কিছুক্ষণ কান্না করে নিজেকে সামলে সোজা হয়ে আবার রান্নার দিকে মনোযোগ দেয়। মিশমি নিজের গলা ছেড়ে বলে, মা নিজের জীবনটা আবার সাজা নতুন করে। সাজাবো মা, একটু সময় দাও। মিশমি কিছু বলে না। তুষার তখন বসার ঘরে বসেছিল। মিশমি গিয়ে তার পাশে এসে বসে। তুষার মিশমির দিকে তাকিয়ে বলে, মেয়েটা সামলাতে পারবে তো? চিন্তা করো না, তন্নি সামলাতে পারবে। তুষার কিছু বলে না, মিশমির হাতটা শক্ত করে ধরে রাখে। তন্নির জীবনের এই ঘটনার জন্য তুষার নিজেকে দায়ী ভাবছে। খাবার টেবিলে বসে আছে তন্নি, তুষার আর মিশমি। তন্নি স্বাভাবিক আচরণই করছে। তন্নি মা বাবার দিকে তাকিয়ে বলে, কি হলো, খাচ্ছ না যে? তন্নির কথায় মিশমি তার দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় কিছুই হয়নি। তন্নি বুঝতে পারে বিষয়টা। একটা দীর্ঘশ্বাস ফেলে তন্নি দুজনকেই বলতে থাকে, মা বাবা প্লিজ তোমরা স্বাভাবিক হও। তোমরা এমন বিহেভ করলে আমি স্বাভাবিক জীবনে ফিরবো কি করে? তোমরা এমন ভাবে মন খারাপ করে থাকলে তোমাদের দেখে বারবার আমার এই ঘটনা মনে হবে। আর যা ঘটে গেছে তা তো আর মন খারাপ করে ফিরিয়ে আনতে পারবো না। মিশমি আর তুষার দুজনই ভাবে সত্যি তো, যা ঘটে গেছে তা তো বদলানো যাবে না। তন্নিকে স্বাভাবিক রাখতে হলে তাদের স্বাভাবিক থাকতে হবে। সকাল 11টা বাজে। তন্নির ফোনটা বেজে ওঠে। তন্নি রান্নাঘর থেকে ছুটে আসে। ফোন হাতে নিয়ে দেখে বড় বড় অক্ষরে নীরব লেখা। তন্নি চমকে যায়, শ্বাস ঘন হয়ে আসে, বুক ধড়ফড় করতে থাকে। ফোন রিং হতে হতে ফোন কেটে যায়। তন্নি ফোন ধরে না। আবার ফোনটা বেজে ওঠে, এবারও নীরব কল দিয়েছে। তন্নি একটা বড় শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করে ঝাঁঝালো গলায় বলে, কি হয়েছে, কল দিচ্ছেন কেন? ও হ্যালো, তোর মতো মেয়ের সাথে
পিরিত করতে কল দেইনি। কি বলবে বলো? আজকে তো আমার আর বৃষ্টির বিয়ের তারিখ ঠিক হবে। ভালো তো, আচ্ছা রাখি, আমার কাজ আছে। তন্নি নীরবকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। বুকটা খুব যন্ত্রণা করছে। পাশে থাকা গ্লাসের পানিটা ঢকঢক করে শেষ করে ফেলে দম নেয় সে। ফোনটা অফ করে দিয়ে একটু স্বাভাবিক হয়ে বাইরে যায়। বাইরে আসতেই মিশমি জিজ্ঞেস করে, কি হয়েছে, এত দেরি করলি যে? তন্নি মাথা নাড়িয়ে কিছু না বলে আবার নিজের কাজে মন দেয় সে। নীরব কল দিয়ে ব্যাপারটা লুকিয়ে গেল। মা বাবা জানতে পারলেও শুধু শুধু চিন্তা করবে। তন্নি ভয় আছে, আবার যদি নীরব কল দেয় ও নিজেকে আর সামলাতে পারবে না। তাই আজ তুষার আসলে সে তার বাবাকে বলবে নতুন সিম কিনে আনতে। বিকেলের দিকে তুষার বাসায় আসে। আজ অফিস থেকে ছুটি নিয়ে চলে আসে। তখন বেলা 4টা বাজে। মিশমি হালকা খাবার বানিয়ে আনে বিকেলের জন্য। তুষার আর তন্নি বসে টিভি দেখছিল। টিভি দেখতে দেখতে তন্নি বলে, বাবা, আমাকে একটা নতুন সিম কিনে দিও। আচ্ছা। তন্নি আর কিছু বলে না, বাবার কাঁধে মাথা রেখে বসে থাকে। তুষারে কিছু বলে না। চেয়েছিল জিজ্ঞেস করতে নিজের জীবন নিয়ে কি চিন্তা করলো, কিন্তু করলো না। সে মনে করে তন্নিকে আরো সময় দেওয়া উচিত। হঠাৎ তন্নি পড়ে যায় বসা থেকে। তুষার আর মিশমি আঁতকে উঠে। তন্নি ফ্লোরে পড়ে যায় আর তার হাত পা কুঁচকে আসতে থাকে। শ্বাস নিতে কষ্ট হয়। মিশমি দৌড়ে যায় পানি আনতে আর তুষার তন্নিকে তুলে সোফায় শুয়ে দেয়। অনেকক্ষণ পানি ঢালার পর তন্নি স্বাভাবিক হয়। তুষার চিন্তিত হয়ে বলে, তুই ঠিক আছিস তো? হঠাৎ এমন হলো কেন? এইটাই প্রথমবার না, এর আগেও অনেকবার হয়েছে এমন। প্রথম হয়েছিল এমন সেই দিন যেদিন নীরব আর বৃষ্টির প্রেমের বিষয় জেনেছিলাম। ডাক্তার দেখাসনি? তন্নি না করলো। তুষার চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে জানালো কাল হসপিটালে ডাক্তার দেখাতে যাবে। এদিকে ডাক্তারের চেম্বার বসে আছে তন্নি আর তুষার। ডাক্তার মাথায় হাত রেখে চিন্তা করছে এমনটা ওর সাথে কেন হয়। তুষার গলা ঝেড়ে জিজ্ঞেস করে, ডাক্তার, আমার মেয়ের কি সিরিয়াস কিছু হয়েছে? এটা শ্বাসকষ্ট তো নয়, অস্বাভাবিক কিছু হলে ওর এই রোগটা ভাসে। তাহলে? আচ্ছা, আমি কিছু ঔষধ দিচ্ছি, এগুলো খাওয়াবেন, আশা করি ভালো হয়ে যাবে। তুষার সাহেব কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। ডাক্তারের কাছ থেকে ওষুধ প্রেসক্রাইব করে সেখান থেকে তন্নিকে নিয়ে চলে গেলেন তুষার সাহেব। নীরব আর বৃষ্টির বিয়ে ঠিক হয়ে গেছে। আর 2 দিন পর ওদের বিয়ে। নীরব খুবই ব্যস্ত। ব্যবস্থা করা নিয়ে তার উপর একটু পরপর সবকিছু ছবি তুলে তন্নিকে পাঠাচ্ছে। নীরবের এই কাজটা করতে দারুণ লাগছে। সেজন্য কাজটা একটা পৈশাচিক আনন্দ পায়। রুনা বেগম ফোনে বৃষ্টির সাথে কথা বলেছিলেন। মেয়েটাকে তার দারুণ লেগেছে। কি সুন্দর মিষ্টি করে কথা বলে, আর দেখতেও তন্ডির থেকে ভয়াবহ সুন্দরী। নীরব কাজের সূত্রে রুনা বেগমের সামনে দিয়ে যাচ্ছিল। ছেলেকে দেখে রুনা বেগম নিজের কাছে ডাকেন। নীরব কাছে এসে বলল, কিছু বলবে মা? আমার সোনা বাবা, তোকে নিয়ে আমার গর্ব হচ্ছে। ও মা, তাই? কেন গো মা? এই যে এমন একটা লক্ষ্মী বৌমা এনে দিছিস। খুব পছন্দ হয়েছে বুঝি? অনেক। একজন এনেছিলি, বাজে চেহারা আর তার উপর শ্যামলা। ভুলটা শোধরে নিয়েছি তো। হ্যাঁ, এটা আর একটা ভালো কাজ করেছিস। নীরব হাসলো। তারপর কাজের কথা বলে সেখান থেকে চলে গেল। বৃষ্টি আর তার বাবা বাবুল সাহেব, তার মা তরি বেগম বসে আছেন তন্নিদের বাড়িতে। বুঝতে পারছেন না তো ওরা এখানে কেন? তন্নি আর বৃষ্টি একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। তুষার সাহেব বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা এখানে কেন? আরে আঙ্কেল, আমার বিয়ের কার্ড দিতে আসছি। আমি কথাটা তোমাকে জিজ্ঞেস করিনি। বৃষ্টি কিছু বলে না। আর বসার ঘরে বাবার রাগী গলা শুনে তন্নি ছুটে বেরিয়ে আসে সেখানে। বসার ঘরে এসে বৃষ্টিকে দেখে অবাক হয়ে বলে, তুই এখানে? থ্যাঙ্কস তন্নি, নীরবকে ছেড়ে দেওয়ার জন্য। তুই এখানে কেন এসেছিস? তোকে দাওয়াত দিতে। তুই কিন্তু অবশ্যই আসবি। হ্যাঁ অবশ্যই, আমি চেষ্টা করব আসতে। বৃষ্টি মুখটা কালো হয়ে যায়। সে তন্নির চেহারাটা শুকনো দেখতে চেয়েছিল। চোখ পানিতে টলমল করছে, কিন্তু হলো তা উল্টো। তবে বৃষ্টিও থেমে থাকার মেয়ে না। সে তার হাতে পড়ে থাকা একজোড়া বালা দেখিয়ে বলে, এগুলো না আমাকে শাশুড়ি মা পরিয়েছে। বালাগুলোর দিকে তাকিয়ে দেখে এগুলো তার বালা ছিল। এখন এতগুলো অন্যের হাতে। তন্নি তাচ্ছিল হেসে বলে, সেকেন্ড হ্যান্ড জিনিস। হোয়াট? খেয়ে যাবি তো? বৃষ্টি কিছু বলতে নিবে, তন্নি তাকে পাত্তা না দিয়ে মিশমি জাহানের দিকে তাকিয়ে বলে, মা, ওদের নাস্তা দিও। মিশমি জাহান রান্নাঘরে চলে যায়। তন্নি জেদ নিয়ে সেখানে বসে থাকে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে, তবু সে উঠবে না সেখান থেকে। সেখান থেকে চলে গেলে সবাই তাকে দুর্বল ভাববে, কিন্তু সে তো দুর্বল নয়। অন্ধকার রুমে বসে আছে তন্নি। চোখ দুটো ফুলে গেছে কান্না করে। তুষার সাহেব আর মিশমি জাহান কেউ আসেনি ডাকতে, তবে তারা বাহিরে দাঁড়িয়ে আছে।
হঠাৎ কিছু পরে যাওয়ার শব্দে দুজনে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে থাকে তনি আবার অসুস্থ হয়ে গেছে। মিশমি জাহান দৌড়ে গিয়ে পানি এনে তনির মাথায় ঢালতে থাকে। বেশ অনেকটা সময় নিয়ে সে ঠিক হয়। তন্নিকে তুলে বিছানায় শুয়ে দেয় তুষার সাহেব। অল্প খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় তাকে। কিছুটা স্বাভাবিক হওয়ার পর তন্নি তার বাবার হাত ধরে বলে, বাবা, একটা রিকোয়েস্ট করব। কি বলবি বল। বাবা, আমি কাজ করতে চাই, ট্রমা থেকে আমাকে কাজই মুক্তি দিতে পারবে। তুষার সাহেব এতে বাধা দেয় না। মেয়ে নিজে কিছু করতে চায়, করুক না। মেয়েকে আশ্বাস দিয়ে ঘুমাতে বলে কপালে চুমু দিয়ে চলে যায় তারা। সকাল 7টা বাজে। ওয়াশরুমে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে আছে রাজ চৌধুরী। একটু দূরে টেবিলে রাখা আছে একটা ল্যাপটপ। সে তার ম্যানেজারের সাথে কথা বলছে অডিও কলে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ভীষণ রেগে গেছে। রাগী গলায় সে তার ম্যানেজারকে বলে, ওকে বের করে দাও, আর বিজ্ঞাপন দিয়ে দাও যে রাত ফ্যাশন ডিজাইনে নতুন পিয়ে লাগবে। জি স্যার। কল কেটে দেয়। প্রায় অনেকক্ষণ শাওয়ার নিয়ে রুমে আসে ল্যাপটপ হাতে নিয়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা 40 বাজে। জলদি রেডি হয়ে নিচে আসে রাত। নিচে এসে দেখে তার 3 বছরের মেয়ে রায়দা বসে আছে ডাইনিং এ। রাত মিষ্টি হেসে ডাইনিং এ গিয়ে বসে পড়ে। রায়দা বাবাকে দেখে এক লাফে তার কোলে। রাত জড়িয়ে ধরে বলে, আমার প্রিন্সেস কখন আসলো? ইপ্পি রেডি করিয়ে দিয়েছে। রাদের বোন রাধিকা খাবার প্লেটে করে রাদের সামনে দিল। রাত নিজেও খেলো, রায়দাকেও খাওয়াতে গেল। খাওয়ার মাঝে রাধিকা বলল, ভাই, তোর রায়দার জন্য হলেও একটা বিয়ে করা উচিত। দেখ, এই সকল বিষয়ে আমি তোদের আগেও বলেছি, এখনো বলছি, আমি আর কোনো বিয়ে করব না। রাধিকার কিছু বলে না, কিছু বলে লাভও নেই। রাত একবার যা নলে নিয়েছে সেটাই। রাত খাবার খেয়ে রায়দাকে নিয়ে চলে যায়। রাদের আপন বলতে তার ছোট বোন রাধিকা আর ওর মেয়ে রায়দায় আছে। তন্নি বিভিন্ন বিজ্ঞাপন দেখছে অনলাইনে, কিন্তু কোনো পোস্ট তার ভালোই লাগছে না। হঠাৎ একটা বিজ্ঞাপন তার চোখ যায়, যা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে পিয়ের পদ। তন্নি সেখানে সিভি লিখে দিল, কিন্তু যখন সে রিলেশনশিপ স্ট্যাটাস লিখতে গেল তখন তাকে ভাবালো সিঙ্গেল নাকি সে ডিভোর্সই দেবে। অবশেষে সব চিন্তা বাদ দিয়ে সে ডিভোর্সই দিল। অ্যাপ্লিকেশন করা শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে এসে তারপর মায়ের কাছে যায়। সে বাবা চলে গেছে কাজে। তন্নিকে দেখে মিশমি জাহান বিরিয়ানি রান্না করছে। তন্নিকে জিজ্ঞেস করে, কি করছো মা? তোর জন্য বিরিয়ানি রান্না করছি। তন্নি খুশি হয়ে যায়। বিরিয়ানি তার ভীষণ প্রিয়। মেয়েটাকে হাসি খুশি দেখে মিশমি জাহানের মনটা জুড়িয়ে যায়। সত্যি বাবা মা বড় অদ্ভুত একজন। সন্তানের খুশিতে হাসে, সন্তানের দুঃখে কাঁদে। মিশমি জাহান নিজের কাজে মন দেয়। রাত অফিসে নিজের রুমে বসে আছে, পুরো শরীর ঘেমেই একাকার। মাত্র নতুন কন্ট্রাক্টের ডিজাইনগুলো কালেক্ট করে ডিজাইনারদের থেকে এসেছে। এসিতে বসে সে ডিজাইনগুলো দেখতে থাকে, আর তার পাশে সোফায় বসে রায়দা খেলছে। অফিসে রাত রায়দাকে নিয়ে আসে, কারণ রাধিকা সারা দিন কলেজে থাকে। বাবা, নূর আঙ্কেল কোথায়? রাদের মনে পড়ে গেল নূরের কথা, তার বেইমানের কথা, যে কিনা তার সকল ডিজাইন চুরি করে অন্য কোম্পানিকে দিচ্ছিল। তাই তাকে বের করে দিয়েছে। আর আজকে ম্যানেজার সজীব একটু আগে তার কাছ থেকে ছুটি নিয়ে গেছে, কারণ তার বউকে ডাক্তার দেখাবে। কি হলো পাপাই, বলো। সে তো চলে গেছে, আর আসবে না। ব্যাস, রায়দার কান্না শুরু হয়ে গেল। কেন তার নূর আঙ্কেল তাকে ছেড়ে চলে গেছে। রাত ব্যস্ত হয়ে পড়ে মেয়ের কান্না থামাতে। বেইমানরা সবসময় অতিরিক্ত মায়া লাগিয়ে বেইমানি করে। অজান্তে রাদের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ফ্যানের নিচে বসে আছে নীরব। সারা শরীর ঘেমে আছে তার। আজ তার আর বৃষ্টির বিয়ে। ফ্যানের নিচে এসে বসতে রুনা বেগম এসে তাড়া দেয় গোসলে যেতে। একটু পরই বের হতে হবে বরযাত্রী। নীরব বাধ্য ছেলের মতো চলে যায় গোসলে। গোসল করে এসে শেরওয়ানি পরে নিচে নেমে আসে। রুনা বেগম ছেলেকে দেখে চোখের নিচে থেকে কাজল নিয়ে নীরবের কানের নিচে লাগিয়ে দেয়। কারো নজর না লাগুক। তোমার বৌমার নজর লেগে যাবে। মায়ের সাথে দুষ্টুমি হচ্ছে। নীরব জোরে জোরে হেসে দেয়, সাথে রুনা বেগমও। অতঃপর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে নীরবরা বৃষ্টিকে আনতে। তন্নি নিজের ফোনটা অনেক সাহস নিয়ে অন করে। ফোন অন হতেই অনেকগুলো নোটিফিকেশন আসে, সবগুলো নীরবের মেসেজ। তন্নি সিন না করেই ডিলিট দিয়ে দেয়, এমনকি আইডিটাও নষ্ট করে দেয়। মিশমি নিজের ঘরে বসেছিলেন, তখন তন্নি মন খারাপ করে তার ঘরে ঢুকে। মিশমি চিন্তিত হয়ে বলেন, কি হয়েছে, মন খারাপ তোর? আরে মন খারাপ না তো, টেনশন হচ্ছে। কয়েকটা জায়গায় চাকরির অ্যাপ্লাই করেছি, কিন্তু তারা যদি আমাকে না ডাকে। তুই সে ছোট্ট তন্নি রয়ে গেলি। তোমারও আমার গাল ধরে টানার অভ্যেস গেল না। তোর মনে আছে ছোটবেলায় এক্সামের আগে সারাটা রাত আমাকে জ্বালাতি?
একটু পরপর উঠে বলতি, মা আমার এক্সাম ভালো হবে তো, কমন পড়বে তো, আরো কত প্রশ্ন। তো আমি কি করব? প্রচুর চিন্তা হতো। দুই মা মেয়ে পুরনো স্মৃতির ডায়েরির পাতা উল্টাতে থাকে। পুরনো সব স্মৃতি মনে করে সব শেয়ার করে তন্নির মনটা ভালো লাগছে, নিজেকে সতেজ ও ফ্রেশ লাগছে। তন্নি মন খুলে একটা লম্বা শ্বাস নেয় মনটা হালকা করতে। সত্যি তার এখন ভালো লাগছে। মাত্র অফিস থেকে ফিরল রাত। রাত এসে ফ্রেশ হতে চলে গেলে আর রাইদাকে রিদি ফ্রেশ করিয়ে দিতে যায়। রাত ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে। রাইদাকে রিদি খাইয়ে দিচ্ছে আর রাত পাশে বসে খাচ্ছে। রিদি বারবার রাতের দিকে তাকাচ্ছে আর কিছু বলতে চেয়েও বলতে পারছে না। রাত বিষয়টা বুঝতে পারে, সে রিদিকে খাবার পরে সব গুছিয়ে ওর রুমে চলে আসতে বলে। রিদিও মাথা নাড়ায়। খাবার শেষে রাত রাইদাকে নিয়ে নিজের রুমে চলে যায়। রিদি সবকিছু গুছিয়ে রাদের কথা মতো তার রুমে যায়। রাদের রুমে গিয়ে দেখে রাইদা ঘুমিয়ে গেছে। রাত রিদিকে দেখে ভেতরে আসতে বলে। রিদি রাদের কথায় চুপচাপ ভেতরে ঢুকে সোফায় বসলো। তার পাশে রাত হাত ভাঁজ করে সোফায় বসে বলল, কি বলতে চাইছিলি বল। তুই কি আর আমার কথা শুনবি? থাক, বাদ দে। কি বলতে চাইছিলি বল। বললেই সেই তুই রাগই দেখাবি। দেখাবো না, বল। ভাই, তোকে এভাবে দেখলে আমার কষ্ট হয়। সংসার নামক জিনিসটাই তোর এবার ঠোকা উচিত। বিয়ে করা দরকার তোর। কত একা থাকবি? দেখ, কোনো মেয়ে রাইদাকে মেনে নিবে না। কোনো মেয়ে চাইবে না এক বাচ্চার বাবার সাথে বিয়ে করতে। কিন্তু রায়দা তো তোর নিজে। এটা শুধু তুই আর আমি জানি, আর কেউ তো জানে না। তো কি হয়েছে জানাবো? জানিয়েছিলি তো একজনকে, কি উত্তর পেয়েছিলি? সবাই একরকম না ভাইয়া। হয়তো ওকে চেষ্টা করে দেখ। যা, এখন ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। থ্যাঙ্কস সুযোগটা দেওয়ার জন্য। গুড নাইট, বাই। রাত হাত বাড়িয়ে গুড নাইট বলল। রিদি চলে যেতে দরজা লাগিয়ে ভাসতে লাগলো চোখের সামনে পুরনো কিছু স্মৃতি। চোখের সামনে 4টি লাশ, আপনজনদের। চোখ ঝাপসা হয়ে গেল রাদের। তার সাথে কেন এমন হলো? চোখ মুছে শুয়ে পড়লো বিছানায় রায়দার পাশে। রায়দাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল রাত। জীবনের হিসাব মেলাতে ব্যস্ত তন্নি। হাতে তার ফোন, যেখানে নীরবের ছবিটা ভেসে আছে। ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে আছে তন্নি। হান মনে বলতে থাকে, আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, তোমাকে আমার করে পেতে চাইনি। তুমি তো এসে অনুভূতি জাগালে আমার মনে, শেখালে কিভাবে ভালোবাসতে হয়। খুব আগলে নিজের করে নিলে, কিন্তু এখন সেই তুমি বিচ্ছেদের বিষাক্ত স্বাদ অনুভব করাচ্ছ। যদি বিচ্ছেদই করার ছিল, তাহলে কেন এত মায়ায় জড়ালে আমাকে? কথাগুলো বলার সময় চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে ফোনের স্ক্রিনে পড়ল। আরও কিছুক্ষণ তাকায় ছবির দিকে। না, আর পারছে না, কষ্ট হচ্ছে তার। ফোনটা সাইডে রেখে দিয়ে আকাশের দিকে তাকালো। আজ পূর্ণিমার চাঁদ উঠেছে। ও, আজ তো নীরব আর বৃষ্টির বাসর রাত। ভুলেই গিয়েছিল তন্নি। অনেক কষ্টে হালকা হেসে হাত তুলে বলল, সুখে থাক তোরা। আমাকে যেভাবে ঠকালি, তোরা না ঠকে যাস এভাবে। তন্নি আর দাঁড়ায় না, বারান্দায় উঠে রুমে চলে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। আর দেরি না করে শুয়ে পড়ে সে। খুব ভালোভাবেই নীরব আর বৃষ্টির বিয়ে সম্পন্ন হয়েছে। নীরবের বাসায় ড্রয়িং রুমে বসে আছে বৃষ্টি। আশেপাশে বাসার মহিলারা বউ দেখতে এসেছে, কিন্তু অহংকারী বৃষ্টি কাউকে সালাম দেয় না। এতে মহিলারা খেপে গিয়ে বলল, যাই বলিস রোনা, আগের বউ হয়তো তোর এই বউয়ের মতো সুন্দরী ছিল না, কিন্তু আদব কায়দা এই বউ থেকে 1000 গুণ ভালো ছিল। বৃষ্টি খেপে গেল। সে ভুলে গেল যে এই বাড়ির নতুন বউ সে। মহিলাদের মুখের উপর বলে দিল, বেয়াদব বউ দেখতে আসছেন কেন? বেরিয়ে যান এই বাসা থেকে। এত ভালো বউকে বিদায় করে এই বেয়াদব আনলি? তোর বাসায় আর কখনো আসবো না আমরা। আর রোনা, আপা আপনারা বসেন, যাবেন না? কিন্তু কেউ রুনার কথা শোনেন না। মহিলারা চলে যেতে রুনা খেপে বৃষ্টির দিকে তাকায়। বৃষ্টি সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় নীরবের রুমে। রুনা খুবই কষ্ট পান বৃষ্টির এমন আচরণে। এখন এসে মনে হচ্ছে সে ভুল করেছে, কিন্তু সে নিজের ভুল স্বীকার করতে রাজি নন। নিজে নিজে বলতে থাকে, আমি কোনো ভুল করিনি, নতুন এসেছি তো তাই হয়তো বুঝতে পারিনি এমন আচরণ করে ফেলেছে। ঘোমটা দিয়ে বসে আছে বৃষ্টি। নীরব রুমে ঢুকে এসে বৃষ্টির পাশে বসে। বৃষ্টি নিজেই নিজের ঘোমটাটা সরিয়ে বলতে থাকে, তোমার মায়ের বন্ধুরা এত খারাপ, আমাকে এতগুলো কথা শুনিয়ে গেছে। তারপর নীরবকে সব খুলে বলে। সবটা শুনে নীরব বলে, তোমার ওইখানে উত্তর দেওয়া উচিত হয়নি। মানে কি? আমাকে কি মনে করেছে ওরা? এতগুলো কথা বললো, ও কিছু না? আমি একটার উত্তর দেওয়াতে আমার ভুল হয়ে গেছে?
বৃষ্টি অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। নীরব ফুস করে একটা শ্বাস ছেড়ে বৃষ্টিকে নিজের দিকে ফিরে সরি বলে। কিছুক্ষণ রাগ করে থাকলেও একসময় নীরবের পাগলামতে রাগ কমে যায়। আগে তন্নি এভাবে রাগ ভাঙাতো, আর এখন তার ভাঙাতে হচ্ছে। মনের অজান্তে নীরব দীর্ঘশ্বাস ছাড়ে। বৃষ্টি নীরবের কানের কাছে এসে বলে, তোমাকে লাগবে। বৃষ্টির কথায় নীরব বৃষ্টির অনেক কাছে যায়, গভীরভাবে স্পর্শ করতে থাকে সে বৃষ্টিকে। আজ তাদের আনন্দের দিন। বিশেষ বৃষ্টি যেন খুবই খুশি। তার আনন্দে আকাশে উঠতে ইচ্ছা করছে। সে তার পছন্দের মানুষটাকে চিনিয়ে নিজের করতে পেরেছে। নীরবের প্রতিটা স্পর্শে সেও সাড়া দিতে থাকে। এদিকে তন্নি রেডি হচ্ছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। রাত ফ্যাশন ডিজাইন কোম্পানিতে তাকে ডাকা হয়েছে। তন্নি রেডি হয়ে তার বাবার রুমে যায়। তুষার সাহেব নিজের রুমে বসে সকালের খাওয়ারের কাগজ পড়ছিল। তখন তন্নি এসে দরজা নাড়া দিয়ে বলে, বাবা আসবো? আয় মা। তন্নি এসে তার বাবার পাশে বসলো। তুষার সাহেব নিজের মেয়েকে একবার দেখলেন। অনেকদিন পর যেন সে তার মেয়েকে স্বাভাবিক দেখছে। খুশিতে চোখে পানি চলে আসে। তন্নি তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো। টেনশন হচ্ছে? একটু একটু। চিন্তা করিস না, চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তন্নি তার বাবার দিকে তাকিয়ে হাসলো। তখন পায়েসের ছোট্ট প্লেট হাতে নিয়ে তাড়াহুড়ো করে রুমে ঢুকলেন মিশমি। প্লেটের পায়েসটা ঠান্ডা করতে করতে এক চামচ তন্নির মুখের সামনে ধরে বলেন, হা কর। তন্নি হা করলো তার মায়ের কথায়। এভাবে হাফ প্লেট পায়েস শেষ করে তন্নি তার মা বাবার কাছ থেকে বিদায় নিল। 11:40 বাজে। তন্নি রাত ফ্যাশন ডিজাইন কোম্পানির সামনে দাঁড়িয়ে। 12টায় ইন্টারভিউ শুরু। তন্নি নিজের বুকে ফু দিয়ে ভেতরে ঢুকে বুকে হাত দিয়ে দেখে বুক ধুকপুক করছে। ওয়েটিং রুমে বসে আছে তন্নি। মাত্র দুজনকে ভেতরে ডাকা হয়েছে। ওখানে আরো কয়েকজন আছে ইন্টারভিউ দিতে এসেছে। তন্নি আশেপাশে তাকাচ্ছে আর শুকনো ঢোক গিলছে। জীবনে প্রথম ইন্টারভিউর এর মাঝে তন্নির ডাক পড়ে। তন্নিকে ভেতরে যেতে বলে। তন্নির মুখটা সাথে সাথে শুকিয়ে এতটুকু হয়ে গেল। বাড়ির থেকে বোঝা যাচ্ছে সে কতটা নার্ভাস। তন্নি দরজায় নক করে বলে, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। তন্নি নিজেকে স্বাভাবিক করতে 2-3 বার লম্বা শ্বাস নিয়ে ভেতরে ঢুকে। রাত ইশারা বসতে বলে। তখনও সে ফাইনালের দিকে তাকিয়ে আছে। তন্নি ভদ্র মেয়ের মতো বসে যায়। রাত এবার তন্নির দিকে তাকিয়ে বলে, তো মিস তিন্নি? পুরো কথা না বলে থেমে যায় রাত। মেয়েটা যে প্রচন্ড নার্ভাস হয়ে আছে তা দেখে বোঝা যাচ্ছে। নার্ভাস থাকাকালীন যে কোনো মেয়েকে এতটা কিউট লাগে তা রাত তন্নিকে না দেখলে জানতোই না। রাত দুপাশে নিজের মাথা ঝাঁকিয়ে স্বাভাবিক হয়ে বসে বলে, আপনি কি নার্ভাস ফিল করছেন মিস তন্নি? না স্যার, আমি ঠিক আছি। আর ইউ শিওর? ইয়া স্যার। ওকে, নার্ভাস হবেন না। এটা জাস্ট কিছু ইজি কথা বলবো, আপনার মতামত জানবো সেই বিষয়ে। ওকে স্যার। তাহলে আমরা শুরু করি। তন্নি মাথা নাড়িয়ে সায় দিল। তন্নিকে ডিজাইনের বিষয়ে কিছু প্রশ্ন করা হলো। সে সেই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে দিল। রাত মুগ্ধ হলো তন্নির প্রতিটা উত্তর শুনে। রাত বলল, আপনি বাইরে গিয়ে বসুন, আপনাকে আবার ডাকা হতে পারে। ওকে স্যার। তন্নি বাইরে চলে গেল। তন্নি যাওয়ার সময় তন্নির দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে রাত, আর মনে মনে বলে, আর কেউ যেন আপনার থেকে ভালো পারফর্ম করতে না পারে। প্রতিদিন সকালে চা খাওয়ার অভ্যাস রোনার। এতদিন সকালে তন্নি চা করে দিত। তন্নি চলে যাওয়ার পর চা খাওয়ায় হয়ে ওঠেনি তার। আজ সে ভীষণ খুশি। ঘরে নতুন বউ এসেছে। আজ সে চা খেতে পারবে। রুনা খুশি মনে বসার ঘরে গেলেন। বাসর ঘরে গিয়ে দেখলেন বৃষ্টি পায়ের উপর পা তুলে বসে টিভি দেখছে। রুনাকে দেখে সে একই ভঙ্গিতে বসে আছে সে। রুনা হালকা হেসে তার পাশে গিয়ে বসলেন। মুচকি হেসে মধুর সুরে বললেন, বৃষ্টি মা, কি বলবেন? তাড়াতাড়ি বলেন। আমাকে এক কাপ চা করে দিবে? উফ মা, আপনি এতটাও অচল হয়ে যাননি যে এক কাপ চা করে খেতে পারবেন না। আমি ওসব চাটা বানাতে পারবো না, আপনি বানিয়ে নিন। রুনা অপমানিত বোধ হলো, সাথে তন্নির প্রতি করা কাজের জন্য অপরাধ বোধ। তবে অপরাধ বোধটাকে মেনে নিতে নারাজ তিনি। তার মতো সে কোনো ভুল করেনি। নিজের ছেলের সুখ চেয়েছে, আর তার ছেলে বৃষ্টির সাথে সুখে আছে। রুনা চুপচাপ উঠে সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। নীরব রুম থেকে বের হয়ে বসার ঘরে এসে দেখে বৃষ্টি কাজ করছে আর চোখের পানি মুছছে। নীরব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কাঁদছো কেন? আমি কাজ করে ক্লান্ত লাগাই একটু টিভি দেখছিলাম। তখন মা এসে আমাকে বললেন আমি নাকি জমিদারি করছি এখানে। এমন জমিদারি চলবে না। কি মা,
এই কথা বলেছে? হ্যাঁ। দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি গিয়ে মাকে। না, পরে তুমি চলে যাওয়ার পর মা আবার আমাকে কথা শোনাবে। নীরব আর কিছু বলে না। বৃষ্টির কপালে চুমু দিয়ে রুনার সাথে দেখা না করেই চলে যায় সে। এদিকে রুনা ছেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু 11টা বেজে যাওয়ার পরও যখন আসলো না, বাইরে বের হন তিনি। বৃষ্টিকে জিজ্ঞেস করলো, নীরব চলে গেছে কি? হ্যাঁ। রুনা মন খারাপ করে চলে গেলেন। রুনা নিজের রুমে চলে যেতেই বৃষ্টি বাঁকা হেসে বলে, এই সংসার আমার মুঠোয় আনবো। তন্নি বসে আছে হ্রদের সামনে। একটু আগে আবার ডাকা হয়েছে তাকে। রাত নিজের গলা ছেড়ে তন্নির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, স্যালারি কত নিতে চান? তন্নি ভ্যাবাচাকা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাত হালকা হেসে বলে, 40,000 দিলে হবে? স্যার, আমার চাকরিটা কি হয়ে গেছে? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, অনেক। রাত হাসে। তন্নিকে মনে ধরে গেছে তার। শ্যামলা বর্ণের গোলগাল চেহারা, মায়াবী চাপ, চোখের পাপড়ি পাতলা, সব মিলিয়ে রাদের কাছে পারফেক্ট লাগছে। হঠাৎ রাদের মনে পড়ে যায় রায়দার কথা। মুখের হাসিতে চলে গেল। মনের মাঝে যে আশা জেগেছিল ভেঙে দিয়েছে সে। রাত এগুলো চিন্তা করছিল, তখন সেখানে সজীবের সাথে রায়দা আসে। রায়দা এসে পাপাই বলে রাদের গলা জড়িয়ে ধরে। রাদও রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। হঠাৎ তন্নির দিকে চোখ যেতে রায়দা জিজ্ঞেস করে, এই আন্টিটা কে পাপাই? ইনি তোমার নতুন আন্টি। চলো না নতুন আন্টি আমরা খেলি। রায়দা, আন্টিকে ডিস্টার্ব করো না। থাক না স্যার, খেলুক আমার সাথে, সমস্যা নেই। তন্নি আর রায়দা খেলতে থাকে, আর রাত তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রিধির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তবে সত্যি কি রায়দার মায়ের আদরের অভাব পড়েছে? সত্যি কি তার মা প্রয়োজন? রাদের মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে। এদিকে রাত নিজের রুমে বসে আছে। তার চোখে বারবার তন্নি সেই নার্ভাস হওয়া মুখটা ভেসে আসছে। রাত বিরক্ত হয়ে বলে, কি হয়েছে রাত তোর? তুই কেন ওকে ভুলতে পারছিস না? তার উপর মেয়েটা ডিভোর্সি, রিধি কখনো মানবে না। রাত নিজেকে এগুলো বলে সান্ত্বনা দিচ্ছিল, তখন সেখানে রিধি এসে দরজা নক করে বলে, ভাই আসবো? আয় ভিতরে। রিধি অনুমতি পেয়ে ভেতরে ঢুকে এসে রায়দার পাশে বসে। রায়দা তার ফুপিকে দেখে খুশি হয়ে তার কোলে উঠে বলে, ইপি তুমি জানো আজ একটা আন্টি এসেছে অফিসে। তাই? তারপর কি হলো? রায়দা তাকে সব বলে। রিধি রাদের দিকে তাকিয়ে বলে, কে রে ওই মেয়েটা? আমার নতুন পিয়ে। কেমন দেখতে রে? ওকে আবার বউ বানাতে লেগে যাস না, মেয়েটা ডিভোর্সি। তো কি হয়েছে? তুই কি সত্যি তুই আনমেরিড হলেও সারা দুনিয়ার সামনে তুই এক বাচ্চার বাপ, মানে তুই ম্যারিড ছিলি। এখানে আমি ওই মেয়েকে তোর বউ বানানোর প্ল্যান করছিলাম না। আর শোন, কার মনে কি চলে একটু হলেও বুঝি, ছোট থেকে দেখছি তো, অফিস থেকে আসার পর থেকে লক্ষ্য করছি আমি। মানে? বুঝে নে। এই বলে রিধি সেখান থেকে চলে যায়। আর রাত সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। তবে মনে মনে খুশিও হয়েছে। ডিভোর্সি শুনে রিধি স্বাভাবিক রিয়্যাক্ট করেছে। রাত নিজে নিজে বলতে থাকে, এই মনে ধরেছেন আপনি মিস তন্নি, আপনাকে যে আমার চাই। তন্নি ব্যালকনির একটা চেয়ারে বসে কফি খাচ্ছে। তখন ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ওপেন করে। ভালোবাসায় নেই কো আর কোনো বাধা, শুধু তোমার বলার অপেক্ষা। মেসেজটা পড়ে কপাল কুঁচকে ফেলে তন্নি। কে দিল এই মেসেজ? এটা নিয়ে ভাবতে থাকে। তখন বসার ঘর থেকে মিশমি ডাক দিলেন তন্নি। তন্নি কফিতে শেষ চুমুক দিয়ে চলে যায় বসার ঘরে। মা ডাকছিলে? এই নে তোর প্রিয় চিকেন বার্গার এনেছে তোর বাবা। মিশমি বার্গার তন্নির দিকে এগিয়ে দেন। তন্নি মিশমি থেকে বার্গারটা নিয়ে এসে খেতে শুরু করে। ততক্ষণে তুষার সাহেব হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। তন্নি তুষার সাহেবের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আবার বার্গার খেতে থাকে। তুষার সাহেবও মেয়ের দিকে তাকিয়ে হালকা হাসেন। সন্তানকে খুশি দেখলে তো মা বাবার মনে তৃপ্তি আসে। রাত প্রায় 12টা বাজে। রুনা নিজের রুমে বসে আছে। নীরব তার রুমে আসবে বলে, কিন্তু নীরব আসে না। ছেলেটাকে সারাদিন দেখতে না পেয়ে মনটা ছটপট করছে তার। আর থাকতে না পেরে উঠে দাঁড়ালেন সে। নীরবের রুমের দিকে পা বাড়ালেন। নীরবের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে কয়েকটা ঢোকা দিলেন। কেউ এলো না। আবার একটু জোরে দিলেন। এবার নীরব এসে দরজা খুলল। নীরবকে দেখেই জড়িয়ে ধরে কাঁদা শুরু করলেন। নীরব চিন্তিত হয়ে বললেন, কি হয়েছে মা, কাঁদছো কেন? তুই সারাদিন একটা বারের জন্য আমার কাছে যাসনি। সরি মা, আসলে অফিসে যাওয়ার সময় তাড়াহুড়োর জন্য যেতে পারিনি। তোমার কাছে
আর অফিস থেকে আসার পর খুব ক্লান্ত লাগছিল। খুব খারাপ লাগছে বুঝি, যা ঘুমিয়ে পড়। আচ্ছা তুমি যাও, আর কেঁদো না বুঝলে। রুনা মাথা নাড়লেন, ঘুরে চলে আসছিলেন, তখন তার কানে ভেসে আসছিল বৃষ্টির গলা। সেখানে বৃষ্টি নীরবকে বলছে, তোমার মায়ের কোনো সেন্স নেই? এত রাতে কেউ এসে ছেলে আর ছেলের বউয়ের রুমে টোকা দেয়? ব্যাস, বৃষ্টি মায়ের ব্যাপারে কিছু বলবে না, এখানে দোষটা আমারই। হ্যাঁ, এখন তো তুমি আমার প্রতি বিরক্ত হবেই, আবার অন্য কাউকে পেয়ে যাওনি তো? নীরবের বুকটা ছ্যাদ করে উঠে বৃষ্টি তাকে কথা শোনালো। এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নীরবের ভেতর থেকে। বাইরে থাকা রুনার সকল কিছু শুনে আঁচল দিয়ে মুখ ঢেকে চলে যায় নিজের রুমে। রাত 12টা বাজে। একা ব্যালকনিতে বসে আছে তন্নি। আজকেও চোখের কোণে পানি জমে আছে তার। হাতের ফোনে আজকেও নীরবের ছবি ভাসছে। ছবিটির দিকে তাকিয়ে বলে, বৃষ্টিকে নিয়ে ভালোই আছো তাই না? হাজার কষ্টে নিজের মুখে এক চলতি হাসি ফুটিয়ে তোলে। সারাদিন তার ব্যস্ততার মাঝে গেলেও রাতটায় সে হয়ে যায় ভীষণ একা। সব স্মৃতিগুলো তার মস্তিষ্কে গ্রাস করতে থাকে। তন্নি ফোনটা আবার সামনে ধরে চোখের পানি মুছে সে ডিলিট অপশনে চাপ দিয়ে বলে, এই ফোনে যতদিন তোমার ছবি থাকবে ততদিন আমি তোমাকে ভুলতে পারবো না। নীরবের ছবিটা ডিলিট করে দিয়ে একটা লম্বা শ্বাস নেয় তন্নি। কিন্তু মনের ভার ভার ভাবটা কমে না, বরং নীরবের শূন্যতা তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সে তো ভুলতে চায় নীরবকে, তবে কেন পারে না সে? রাত সকাল সকাল কফি হাতে ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এই পরিবেশটা তার কাছে ভালো লাগে, এক অন্যরকম ভালো লাগা কাজ করে। চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নেয়, মনটা যেন সতেজ হয়ে যায়। রায়দার উঠে যাওয়ার শব্দে তার কাছে ছুটে যায় রাত। রায়দা বসে কান্না করছে। রাত অস্থির গলা বলে, কি হয়েছে মা, কাঁদছো যে? পাপাই, আমি মাম্মাম যাব। মানে? আমি মাম্মার বাবার কাছে যাব, ওরা এসেছিল আমার কাছে। রাত আর কিছু বলে না, রায়দাকে নিজের সাথে জড়িয়ে ধরে। নিজের এই ভয়ঙ্কর অতীতকে নিয়ে ভাবতে থাকে, কেন হলো তার সাথে এমন। এদিকে সবার জীবনে কোনো না কোনো ঘটনা থাকে যা তার জীবনে অস্বাভাবিক প্রভাব ফেলে। যেমন তন্নির জীবনে নীরবের সাথে বিচ্ছেদ, তেমনি রাদের জীবনে এমন কিছু ঘটনা আছে 3 বছর আগে। রাদের মা নিধি আর বাবা অনিক সাহেব, ছোট বোন রিধি আর বড় ভাই হৃদয় আর ভাবি নয়না, এই নিয়ে ছিল রাদের পরিবার। রাত যখন আর্ট কলেজে পড়ছিল, রাদের ভাবি নয়না 9 মাসের প্রেগনেন্ট ছিল। নিধি রান্নাঘরে দুপুরে রান্না বসিয়েছিল, তার হাতে হাতে রিধিও সাহায্য করছে। রাত তখন কলেজে গেছে। নয়না সোফায় মুখ গোমরা করে বসে আছে, কারণ একটাই, কাজ করতে যাওয়ায় নিধি তাকে বকা দিয়েছেন। অনিক সাহেব আর হৃদয় তখন অফিসে মিটিংয়ে নিজের রুমে ব্যস্ত। নয়না প্রেগনেন্ট থাকায় তার বাসায় মিটিং ডেকেছে, যাতে যখন প্রয়োজন হয় যখন তখন যেন তারা থাকতে পারে। নয়না বসে টিভি দেখছিল, হঠাৎ তার পেটে ব্যথা করতে থাকে। অনেক কষ্টে সে নিধিকে ডাক দেয়। নিধি এসে বলে, কি হয়েছে মা? আমার পেট ভীষণ ব্যথা করছে। কি বলিস? নিধি গিয়ে তাড়াতাড়ি অনিক সাহেব আর হৃদয়কে ডেকে আনে। রিধি নয়নাকে শক্তভাবে ধরে রাখে। নয়না ব্যথায় চটপট করছে। অনিক সাহেব আর হৃদয় দৌড়ে নিচে আসে। হৃদয় এসে নয়নাকে কোলে তুলে নেয় আর অনিক সাহেব গাড়ি বের করতে চলে যান। নিধি এসে রিধিকে, তুই বাসায় থাক, খাবার গুছিয়ে তারপর রাদের সাথে আসিস। আমি রাতকে বলে দিব তোকে নিয়ে যাইতে। রিধি কিছু বলে না, শুধু মাথা নাড়ায়। নিধি মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে চলে যান। রিধি বাড়ির সব কাজ শেষ করে নিজের রুমে গিয়ে বসে। রাত কলেজের বাইরে বসে বাইরের এক প্রাকৃতিক দৃশ্য আর্ট করছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মনি আসে। রাত মনির দিকে তাকিয়ে হালকা হাসে, সাথে মনিও হেসে বলে, ওয়াও, কি সুন্দর করেছো। থ্যাঙ্কস। শুধু থ্যাঙ্কস এটা কিন্তু মানা যায় না। চলো না কোথাও ঘুরতে যাই। আজ না মনি, আমার অনেক কাজ আছে, এখন আমাকে অফিসে যেতে হবে। আব্বু আর ভাইয়া ভাবিকে নিয়ে হাসপাতালে গেছে। অফিসে আজ মিটিং ছিল, বাকি মিটিংটা আমাকে শেষ করতে হবে। ওকে। মন খারাপ করো না, আমি কাল নিয়ে যাব তোমায় ঘুরতে। মনি রাদের মন রাখতে হালকা হাসে। রাদও হেসে বিদায় নিয়ে চলে যায়। অফিসে যাওয়ার মাঝপথ অবধি যেতে রাদের ফোনে কল আসে। দেখে তার বাবা। রাদ ফোন রিসিভ করে বলে, হ্যালো বাবা, বলো। এই ফোনের মালিক আপনার বাবা। হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনার পরিবারের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনারাও তাড়াতাড়ি আসুন। লোকটা কল কেটে দেয়। রাত গাড়ি বসার দিকে ঘোরায়। রীতিকে নিয়ে যাবে, নয়তো মেয়েটা এতক্ষণে একা থাকলে ভয় পাবে।
কিন্তু রাদের মাথায় কিছু কাজ করছে না, চোখ দুটো লাল হয়ে গেছে। বাসা থেকে রিদিকে নিয়ে রাত জলদি হাসপাতালে যায়, কিন্তু তাদের মা বাবাকে দেখার হলো না। রাত হাসপাতালে গিয়ে এক নার্সকে জিজ্ঞেস করলো, একটু আগে অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট আসছে, তারা কোথায়? যিনি প্রেগনেন্ট ছিলেন উনি অপারেশন থিয়েটারে আছে, আর আমরা সরি বাকি তিনজনকে বাঁচানো সম্ভব হয়নি। রাত সেখানেই বসে পড়ে। কি বলবে, সে কি করবে, কোন দিকে যাবে? এক মুহূর্তে কি হয়ে গেল সে যেন মনে হচ্ছে কোনো খারাপ স্বপ্ন দেখছে। রাত উঠে দাঁড়িয়ে রিদিকে বলে, চলো আগে অপারেশন থিয়েটারের সামনে। কিন্তু বাবা মা? ওদের হারিয়ে ফেলছে, একজনকে ফিরে পাওয়ার আশা আছে, আর ওইখানে আমাদেরকে সবচেয়ে দরকার। রিদি কিছু বলে না। রাত রিদিকে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে যায়। ওরা সেখানে যাওয়ার একটু পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে রাত ভয়ে কুঁচকে যায়। রাতকে দেখে ডাক্তার এসে ওর কাছে বলে, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? আপনি পেশেন্টের কি হন? দেব। একটা সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু পেশেন্টের অবস্থা ভালো না, আর রাতকে ওর সাথে দেখা করতে যাচ্ছে। আমি রাত। রাত রিদিকে নিয়ে নয়নাকে যেই কেবিনে দেওয়া হয়েছে সেই ক্যাবিনেট ঢুকে রাত একটা চেয়ার টেনে নয়নার পাশে বসে। পাশে কার উপস্থিতি টের পেয়ে নয়নার চোখ খুলে দেখে রাত। রাতকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, রাত ভাইয়া, বাবা মা কোথায়? ওরা বাসায় গেছে। রাদের এই মিথ্যা শুনে একটু জোরেই হেসে দেয় নয়না। রাত অবাক চোখে তাকায় নয়নার দিকে। হঠাৎ নয়না রাদের হাত ধরে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, তুমি ছাড়া আর রিজি ছাড়া আর কেউ নেই, দেখে রেখো ভাই। এটুকু বলে নিস্তেজ হয়ে যায় সে। রাতের হাত থেকে রাতের হাতটা পড়ে যায়। রাত আবারও শকড। একদিনে এতগুলো প্রিয় মানুষ হারালো, মানতে পারছে না সে। স্তব্ধ হয়ে বসে আছে কবরস্থানে। তার সামনে 4টি কবর, আর তার পাশে রিধি ছোট বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। মা ছাড়া বাচ্চাটা কান্না থামছেই না। রাত উঠে রিধির কোল থেকে নিজের কোলে নেয়, কাঁপা কাঁপা বলে উঠে, আমার মাটার কি হয়েছে? কে বকা দিয়েছে? রিদি বকা দিয়েছে, ও তো পচা, ওর সাথে আরি। তারপর কোলে নিয়ে এদিক ওদিক ঝুঁকতে থাকে। আরাম পেয়ে বাচ্চাটা ঘুমিয়ে যায়। রিধি অশ্রুভরা চোখ নিয়ে রাদের দিকে তাকায়। রাত নয়নার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে থাকে, চিন্তা করো না মিষ্টি ভাবি, আমি তোমার মেয়েকে খুব যত্নে রাখবো, সবাই জানবে ও আমার মেয়ে। তোর মেয়েকে, তোমার মেয়েকে তোমাদের অভাব বুঝতে দিব না। রাত কবর জিয়ারত করে রিধিকে নিয়ে চলে আসে বাসায়। রিধি আর রাত সারাদিন কিছু খায়নি। সে সোফায় বসে আছে, কোলে ছোট্ট বাচ্চাটি রিধি তার পাশে বসে আছে, তার কাঁধে মাথা দিয়ে। আজ 2 দিন হলো রাত কলেজে আসছে না। মনির ফোন তুলছে না। মনি ভীষণ বিরক্ত হয়ে আছে। এভাবে কেউ রিলেশনে থাকতে পারে? মনি ফোনটা বের করে আবার রাতকে কল দেয়। রাত এবার কল উঠিয়ে বলে, হ্যাঁ মনি বলো। দেখা করে এসে এক্ষুনি কলেজে। মনি কল কেটে দেয়। রাত চিন্তায় পড়ে যায়, কি করবে সে। রায়দাকে রিধির কাছে রেখে সে কলেজে চলে যায়। কলেজে পুকুরের পাড়ে বসে পায় মনিকে রাত। রাত এসে দাঁড়ায় মনির পাশে। মনি রাতের দিকে তাকে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, অবশেষে তোমার দেখা পেলাম। কিছু বলবে? এত আর্জেন্ট ডাকলে যে? আমাকে এখন আর তোমার ভালো লাগছে না, তাই না? মানে? তুমি আমার সাথে আর রিলেশনটা কন্টিনিউ করতে চাও না। কি বলছো এসব? হ্যাঁ, এখন কিছু বুঝতে পারবেই না। কালকে সারাটা দিন তোমার জন্য অপেক্ষা করেছি। সরি, রাগ করো না, আমার সমস্যা হয়েছে অনেক। বাস, অনেক হয়েছে রাত, আর আমার পক্ষে সম্ভব না। রাত, তোমার সাথে কন্টিনিউ করা। ভালো থেকো, আর নিজের সো কোল্ড ফ্যামিলি নিয়ে সুখে থাকো। আরে শোনো আমার কথা। মনি আর কোনো কথা না শুনে রাতকে পেছনে রেখে উল্টো ঘুরে চলে যায় সে। রাত পেছনে অবাক চোখে মনির দিকে তাকিয়ে আছে। সব ধাক্কা একসাথে খেলো। রাদের বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছে। সেদিন রাত রিধি আর রায়দার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। নিজের কেবিনে বসে এগুলো ভাবছিল রাত। তখনই দরজায় নক করে তন্নি। রাত সোজা হয়ে বসে তন্নিকে ভেতরে আসতে বলে। তন্নি ভেতরে ঢুকে বলে, স্যার আমায় ডেকেছিলেন? এই ডিজাইনগুলো চেক করে আমাকে এনে দাও। ওকে স্যার। তন্নি ফাইলগুলো নিয়ে তাকিয়ে থাকে। আজকে রাত একবারও তাকায়নি তন্নির দিকে। সে নিজের মনকে বুঝিয়ে নিয়েছে, আর কাউকে সে মনে জায়গা দেবে না, আর কোনো কষ্ট সে পেতে চায় না। ফাইলগুলো চেক করে সে রাদের কেবিনে আসে। তখন রাত আর রায়দা বসে খেলছিল। তনি নক না করে দরজা খুলে দেয়। বাবা মেয়ের এক দৃশ্য দেখতে পায় সে। তনি আনমনে বলতে থাকে, এমন একটা দৃশ্য তোমার সাথে দেখতে চেয়েছিলাম নীরব, যে আমাদের সন্তানের সাথে খেলবে আর আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো। তারপর সাথে সাথে নাড়িয়ে ভাবে কি ভাবছিল সে, আর ভাববে না সে এই বেইমানের কথা। তারপর আবার দরজা নক করে তন্নি। রাত দরজা তাকিয়ে দেখে তন্নি।
সে হালকা হেসে রাতের দিকে থাকে। রাত গম্ভীর মুখ করে গিয়ে নিজের চেয়ার টেবিলে বসে। তন্নি এগিয়ে গিয়ে ফাইলটা সামনে রাখে। রাত তন্নির দিকে ফাইলটা ঘুরিয়ে বলে, এক্সপ্লেইন মি, কোথায় কোথায় ভুল পেয়েছেন। ওকে স্যার। তারপর তন্নি গিয়ে রাতকে বোঝাতে লাগলে কোথায় ভুল পেয়েছে আর সেটি কিরকম করেছে সে। তখন রাতও তন্নির দিকে তাকায় না। সে আর কোনো মেয়েতেই আসক্ত হতে চায় না। অফিস শেষে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে তন্নি। সন্ধ্যা 7টা বাজে, চারদিকে অন্ধকার হয়ে গেছে। আশেপাশে মেয়ে বলতে সে একা। তন্নির মনে মনে ভয় কাজ করলেও মুখে সে তা প্রকাশ করছে না। তখন সেদিক দিয়ে কিছু বখাটে যাচ্ছিল। তন্নি ভয়ে কুঁচকে যায়, আশেপাশে তাকায় কিন্তু কেউ না। একটু দূরে কয়েকজন দাঁড়িয়ে আছে কিন্তু তারা কিছুই বলছে না। ছেলেগুলো তন্নির দিকে এগিয়ে যায়। তাদের মাঝে একটা ছেলে বাজে কথা বলে। তন্নি সেখান থেকে চলে যেতে নেই, একটা ছেলে তার হাত ধরে নেয়। তখনই সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে রাত বেরিয়ে আসে। ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে। ছেলেগুলো যখন অবস্থা খারাপ, তন্নি গিয়ে রাতকে ফেরায়। রাত রাগী গলায় বলে, আর কোনোদিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখেছি তো মেরে ফেলবো। ছেলেগুলো দাঁড়িয়ে উল্টো পথে দৌড়। রাত তন্নির দিকে তাকিয়ে গম্ভীর গলা বলে, গাড়িতে উঠুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। তন্নি কিছু বলে না। রাদের কথা মতো তার গাড়িতে উঠে পড়ে। এখানে দাঁড়িয়ে থাকার সাহস আর নেই তার। রাতও গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে বলে, সিট বেল্টটা লাগিয়ে নিন মিস তন্নি। তন্নি ভ্রু কুচকে বেল্ট সামনে আনে কিন্তু লাগাতে পারছে না। রাত বিরক্তির শ্বাস নিয়ে লাগিয়ে দেয়। তারপর গাড়ি চালাতে শুরু করে। রাতের অন্ধকারে ছাদে বসে আছে নীরব। এই কয়েকদিনে সে বুঝতে পারেছে সে কি হারিয়েছে। কাঁচকে পেতে সে হীরা হারিয়েছে। ইদানে সে বৃষ্টির আচরণে পরিবর্তন দেখছে। সারাদিন ফোনে আসক্ত থাকে। কে জানে কি করে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে নীরব। তন্নিকে নিয়ে ভাবছিল নীরব। তখন সেখানে বৃষ্টি আসে। বৃষ্টি এসে কাঁধে হাত রেখে বলে, কি করছো? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। এখানে থাকতে হবে না আর, চলো রুমে যাই। নীরব দীর্ঘশ্বাস ফেলে আবারও এখন তন্নি থাকলে তার মুখে দেখে বলে দিত নীরবের মন খারাপ। নীরব চলে যায় বৃষ্টির সাথে রুমে। এদিকে রুনা নিজেকে অনেকটা ঘরবন্দি করে রাখেন। তার করা কাজের ভুলটা সে বুঝতে পারছেন, কিন্তু এখন বুঝে কি হবে। যা হওয়ার তা হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে সে চোখ তার এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার হাতে সে নিজের ছেলের জীবনটাও নষ্ট করেছে। সে উস্কানি দেয়াতেই নীরব উৎসাহ পেয়েছে এই কাজ করতে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে তার। আশেপাশে তাকিয়ে একটা বড় ওড়না ফ্যানে ঝুলিয়ে গলায় লাগিয়ে নেন তিনি। এদিকে আজ রাত অফিসে যেতে পারেনি, কারণ সকাল থেকে রায়দার প্রচন্ড জ্বর। তন্নিকে একা সামলাতে হচ্ছে অফিসের সব কাজ। কাজের চাপে তন্নি সিদ্ধ হয়ে যাচ্ছে। সবার কাছ থেকে ডিজাইন কালেক্ট করতে হচ্ছে। এত এত ডিজাইন কন্ট্রাক্ট করা, তার সাথে আরও অনেক ডিজাইন বাকি, যেগুলো বেস্ট ডিজাইন সেগুলো সিলেক্ট করতে হবে ক্লায়েন্টের সামনে দেখানোর জন্য। রাত থাকলে তন্নির কাজটা সুবিধা হতো। তন্নি বেশ কয়েকটা ডিজাইন সিলেক্ট করে রাতকে কল দেয়। রাত কল ধরতেই তন্নি বলে, স্যার কয়েকটা ডিজাইন সিলেক্ট করেছি, এখন আপনি দেখলে ভালো হতো। ওকে, তাহলে তুমি ডিজাইনগুলো নিয়ে এখানে চলে আসো। আপনার বাসায়? আমার বোন আছে, বাসায় এসে পড়ো, সমস্যা নেই। তন্নি একটু লজ্জা পায়। আর কিছু না বলে রাদের দেয়া ঠিকানায় সে চলে যায়। রুনা হাসপাতালে ভর্তি আছেন। ফাঁসি নেয়াতে মাথায় রক্ত উঠে গেছে। জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু একটু পরপর অজ্ঞান হয়ে পড়ছে। নীরব পাশে অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। তার পাশে বিরক্ত নিয়ে বৃষ্টি ফোন টিপছে। নীরব বৃষ্টির দিকে তাকিয়ে বলে, আজকে অন্তত ফোনটা না টিপো। মানে কি নীরব? তোমার মা এমন একটা কাজ করেছে তোমার টেনশন পেতে, সেখানে আমি ডিস্টার্ব না করে ফোন টিপছি? টিপো ফোন। বৃষ্টি ভেঙচি কেটে আবারও নিজের মতো ফোন টিপতে থাকে। নীরব আবার তার মায়ের দিকে তাকায়। কাল রাতে মায়ের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে দেখে তার মা ফাঁসি নিয়েছেন। সময় মতো হাসপাতালে আনতে পেরেছে নীরব, নয়তো মারা যেতেন রুনা। এগুলো ভাবতেই ভয়ে গা কেঁপে ওঠে নীরবের। তন্নি রাতের বাসায় এসেছে 30 মিনিট হবে। তন্নি রাতকে ডিজাইনগুলো দেখাচ্ছে আর রাত সেগুলো মনোযোগ দিয়ে দেখছে। মাঝে মাঝে আর চোখে তন্নিকেও দেখছে। সে নিজেকে এটা থেকে আটকাতেও পারছে না। রায়দাকে নিয়ে রিধি চলে গেছে টিভির রুমে অনেক আগে। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজন সেদিকে তাকিয়ে দেখে রিধি 3 কাপ চায়ের ট্রে নিয়ে হাজির। রিধি হালকা হেসে বলে, আসবো। রাদের গোমরা মুখ দেখে মুখ বাঁকায় রিধি। তা দেখে তন্নি হেসে মুখ টিপে। তন্নির হাসি দেখে রিধি বলে ওঠে, তোমার হাসিটা অনেক সুন্দর আপি। এখানে কাজ করছি আমরা, তুই যা। না যাব না, আমি আন্টিমার কাছে থাকবো। আন্টিমা মানে? ও কিছু না, রায়দা চল আমরা টিভি দেখি গিয়ে, ওরা কাজ করো। রিধি রায়দাকে জোর করে নিয়ে যায়। ওরা চলে যেতে রাত বলে, ওদের কথায় কিছু মনে করবেন না মিস তন্নি, ওরা একটু দুষ্টু টাইপের। না স্যার, ইটস ওকে, আপনি অস্থির হবেন না, আমি কিছু মনে করিনি। রায়দার জ্বরটা এখন একটু কম, তাই তো সারা ঘরে দুষ্টুমি করে বেড়াচ্ছে। আর রিধি তার পেছন পেছন ছুটছে। উপর দিকে দাঁড়িয়ে নিচের দৃশ্যগুলো দেখলো তন্নি।
তখন পাশে এসে রাত দাঁড়ালো, মিনমিন করে বলে, কিছু বলতে চাই। বলুন, কি বলবেন? কিছু মনে করবেন না, আপনাকে এই কথা জিজ্ঞেস করার অন্য কোনো রিজন নেই, কৌতূহল থেকে জানতে চাইছি। আচ্ছা, সমস্যা নেই, বলুন। মানে আপনার ডিভোর্সটা কেন হয়েছে? বলতে ইচ্ছে না করলে বলবেন না। ভালোবাসার রং বদলানোর কারণে। মানে? কিছু না। আচ্ছা, আমি আসি। আর রাইদার খেয়াল রাখবেন, জ্বরটা আবার উঠতে পারে। তন্নি নিজের ব্যাগটা নিয়ে চলে যেতে থাকে। নিচে নামতে রায়দা এসে জড়িয়ে ধরে তন্নিকে বলে, মিত্তি আন্টি কই যাও? বাসায় যাই। যেও না প্লিজ, দেখো আমার কত জ্বর। কিন্তু আমাকে তো বাসায় যেতে হবে। না, তুমি যাবে না, থাকবে। রাত উপর থেকে সবটা দেখে কিন্তু কিছু বলে না। সেও চাইছে তন্নি থাকুক। রিধি ও রায়দা জোড়াজড়িতে তন্নি রাজি হয় থাকতে। এতে সবচেয়ে বেশি রাত খুশি হয়, কিন্তু সে প্রকাশ করছে না। সে নিজের আবেগ কন্ট্রোল করতে চাইছে। সে চায় না তন্নিতে আসক্ত হতে। এই কেমন টান অনুভব করছে। তবে কি সে তন্নিকে ভালোবেসে ফেলেছে? রুনা অনেকক্ষণ হলো জ্ঞান হারাননি। ডাক্তার চেক করে গেছে, এখন আগের থেকে অনেকটা সুস্থ আছেন। বৃষ্টি বাসায় চলে গেছে অনেক আগে। রুনা অশ্রুভরা চোখ নিয়ে নীরবের দিকে তাকিয়ে আছে। নীরব তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুনা নীরবতা থেকে বললেন, আজ আমার জন্য তোর জীবনে এই দুর্যোগ। আমি তন্নি মেয়েটার সাথে অনেক বড় অন্যায় করেছি। ওকে এনে দে, আমি ক্ষমা চাইবো। পারলে ওকে আবার ঘরে তুলে আন। সব ঠিক করে দিব, আমি চিন্তা করো না। তখনই বৃষ্টি এসে পেছনে দাঁড়ায়। সে সব কথা শুনে নেয়। চিৎকার করে বলে, কি ঠিক করে দিবা? হ্যাঁ, তুমি কি তন্নির কাছে ফিরে যেতে চাইছো? তাহলে আমাকে ভালোবাসার কথা বলেছিলে কেন? আমি তো না করেছিলাম সম্পর্কে যেতে। তুমি জোর করে আমাকে সম্পর্কে নিলে, তোমার প্রতি অনুভূতি জাগালে। বিয়ে করে রাত কাটিয়ে এখন আমাকে আর প্রয়োজন নেই। বৃষ্টি, এখানে কোনো সিন ক্রিয়েটেড করো না। বাসায় গিয়ে কথা বলছি এই ব্যাপারে। ও, এখন আমি সিন ক্রিয়েট করছি? তোমার মা সুইসাইডের নাটক করে যে সিন ক্রিয়েট করেছে, ডাইনি একটা। প্রথম বউকে তো এই ডাইনি তাড়িয়েছে, এখন আমাকে তাড়াতে বলছে। আর তুই শোন, তোর জন্য আমি তন্নির সাথে আমার সম্পর্ক খারাপ করেছি। 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করেছি। তোকে তো এত সহজে ছাড় দিব না। নীরব রাগ সহ্য করতে না পেরে রাগে জোরে থাপ্পড় মারে বৃষ্টিকে। হাসপাতালের সকলের দৃষ্টি তাদের উপর। বৃষ্টি আশেপাশে তাকিয়ে কান্না করতে করতে বেরিয়ে যায় সেখান থেকে। তন্নি চলে গেছে অনেক আগে। রিধি রাদের সামনে বসে এক ধ্যানে তার দিকে তাকিয়ে আছে। রাত বিরক্ত হচ্ছে। কি বলবে বলে তাকে এখানে বসিয়ে রেখেছে, কিন্তু বলার নামই নিচ্ছে না। রাত বিরক্ত হয়ে বলে, কিছু বলবি নাকি দাঁতই দেখিয়ে যাবি? আমার না তন্নি আপিকে অনেক পছন্দ হয়েছে, আর আচরণও অনেক সুন্দর। চেহারাও মাশাআল্লাহ কত মায়াবী। তো মানে ওদের বাসায় প্রস্তাব নিয়ে যাওয়া তোর জন্য? না, একদম না। পরে ওনার আমার ব্যাপারে খারাপ ধারণা হবে। প্লিজ। দুজনের চেহারা দিকে তাকালো। দুজনের চেহারায় আকুল আবেদন। রাত ফুস করে একটা শ্বাস নিয়ে অনুমতি দিয়ে দেয় তাদের। রিধি আর রায়দা খুশি হয়ে যায়। রিধি আর দেরি করতে চায় না তন্নিকে ভাবি হিসেবে ঘরে আনতে। তন্নি বাসায় এসে দেখে বৃষ্টি বসে আছে। তন্নি অবাক হয়। বৃষ্টি তন্নিকে দেখা মাত্র তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তন্নি অবাকে চরম পর্যায়ে চলে যায়। অবাক হয়ে বলে, কি হয়েছে? এখানে কেন তুই? তোর পায়ে পড়ি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, তবু দয়া করে ক্ষমা করে দে। আমার সংসারটা ভেঙে দিস না। সংসার ভাঙার অভ্যেস তোর আছে বৃষ্টি, আমার নেই। কেন এসেছিস সেটা বল। সোজায় বসে তন্নিকে সব বলে। তন্নি সব শুনে হালকা হেসে বলে, পাপ বাপকেও ছাড়ে না। যাক, আমি তোর মতো নোংরা না যে সংসার ভাঙবো। বেরিয়ে যা আমার বাসা থেকে, কখনো আসবি না। বৃষ্টি কান্না করতে করতে বেরিয়ে যায়। বৃষ্টি চলে যেতেই তুষার সাহেব আর মিশমি সেখানে আসেন। তন্নিকে মিশমি জিজ্ঞেস করেন, কি হয়েছে? বৃষ্টি কেন এসেছিল? পাপের ফল পেয়েছে তাই। তুষার সাহেব আর মিশমি বুঝতে পারেন ব্যাপারটা, তাই আর কথা বাড়ালো না। মিশমি তন্নিকে ফ্রেশ হতে বলে খাবার আনতে চলে যায়। তন্নি রুমে ঢুকে হাজারো চিন্তা করতে থাকে কি হতে চলেছে তার জীবনে। কেন নীরব নামের ঝড়টা আবার তার জীবনে ফিরে আসতে চাইছে। রিধি আর রায়দা বসে আছে তন্নিদের বাসায়। রাত অফিসে গেছে, সাথে তন্নিও চলে গেছে। তুষার সাহেব আর মিশমি বসে আছে তাদের সামনে। রিধি হাত মুছড়িয়ে বলে, আঙ্কেল, আমি রাদের বোন রিধি। রাত হলো তন্নি আপুর বস। ও, তোমার কথা অনেক বলেছে তন্নি আমাকে। মিষ্টি আন্টি আমার কথা বলেনি? তোমার কথা আরো বেশি বলে। আঙ্কেল একটু বসেন, কিছু কথা আছে। বলো, কি কথা? আসলে আঙ্কেল, আমরা তন্নি আপুকে আমার ভাবি করে নিয়ে যেতে চাই, মানে রাত ভাইয়ের বউ করে। কিন্তু তন্নি
জানি উনি ডিভোর্সি, এতে আমারও কোনো প্রবলেম নেই, আর আমার ভাইয়ারও। মা, আমাদের তন্নির সাথে কথা বলতে হবে। সমস্যা নাই, আপুর সাথে কথা বলে জানিয়ে। তন্নি অফিস যাচ্ছিল, বাস স্টেশনে দাঁড়িয়েছিল বাসের জন্য। তখন হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়, হাত পা কাঁপতে শুরু করে। কেন আসছে সে? তার দিকে কি চায় সে? কাঁপা কাঁপা ঠোঁটে নীরব নামটা উচ্চারণ হয়। সেই নীরব সেজে আসছে, যে নীরব তন্নিকে প্রথম ভালোবাসার কথা বলেছিল, সেই আগের স্টাইলে, যে স্টাইলে তন্নি ফিদা ছিল। কিন্তু এখন তন্নির সেই ফিল হচ্ছে না, বরং একরাশ ঘৃণা কাজ করছে। নীরব এসে তন্নির সামনে দাঁড়ায়। হেই তন্নি, কেমন আছো? ভালো। তন্নি, তোমার জীবনে সুখ দুঃখের ভাগিদার হওয়ার সুযোগ আবার দিবে কি আমায়? তন্নি জোরে হাসতে শুরু করে। এতে নীরব অপমানিত বোধ করে। তন্নি নিজের হাসি থামিয়ে বলে, দ্য গ্রেট নীরব আজ সেকেন্ড হ্যান্ড মালের কাছে আসলো যে? আমি ভুল করছি তন্নি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে নীরব তন্নির হাত ধরতে যায়। একটা ঝাড়ি মেরে তন্নি হাত সরিয়ে নেয়। রাগে তার শরীর কাঁপছে, চিৎকার করে বলতে থাকে, আমাকে কি তোর খেলনা বলে মনে হয় যে যেভাবে ইচ্ছে খেলবি? মনে চাইলো আমাকে নিয়ে খেলতে তো খেললি, যখন মন ভরে গেল ছুঁড়ে ফেলে দিলি। আমি আমার লাইফ নিয়ে এখন অনেক হ্যাপি আছি, বিরক্ত করিস না আমাকে। তন্নি আওয়াজ নিচে। তন্নি কিছু বলতে নেবে, তখন সেখানে রাত আসে গাড়ি নিয়ে। তন্নিকে দেখে গাড়ি থামিয়ে নামে সেখানে। তন্নির দিকে এগিয়ে হালকা হেসে বলে, মিস তন্নি, আপনি এখানে? বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর বাসের জন্য অপেক্ষা করতে হবে না, আমিও অফিসে যাচ্ছি। না, ও বাসে যাবে, আপনি চলে যান। আপনি কে আমাদের মাঝে নাক গলানোর? মিস তন্নি কে উনি চিনলাম না তো। কাল নাক। রাদের হাত ধরে তন্নি গাড়িতে উঠে যায়। নীরব রাগে সেখানে বসতে থাকে, নিজে নিজে বলতে থাকে, তোমার সাহস বড্ড বেড়ে গেছে তন্নি, যে তুমি আমাকে অপমান করে আমার সামনে দিয়ে অন্য পুরুষের হাত ধরে চলে যাও। পাশে থাকা পিলারে জোরে লাথি মারে নীরব। তন্নি রাগে ফুঁসছে গাড়িতে বসে। কি চায় নীরব ওর কাছে? আবার কেন ফিরে এসেছে? একবার শেষ করে দিয়ে শান্ত হয়নি তার। রাত তন্নির এই অবস্থা দেখে গাড়ি থামায়। রাত জিজ্ঞেস করে, কি হয়েছে মিস তন্নি, এমন করছেন কেন? রাত বলতেই অশ্রু ভরা চোখ দিয়ে তন্নি তার দিকে তাকায়। রাদের বুকটা কেমন ছেদ করে ওঠে। হ্যাঁ, এই কয়েকদিন এসে তন্নিকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজের চোখের পানি মুছে রাতকে বলতে থাকে, যে লোকটা ছিল তখন সে আমার এক্স হাজব্যান্ড। রাত ছোট করে ওই ওহ উচ্চারণ করে আর কিছু জানতে চায় না এই বিষয়ে। লোকটা যে বাড়ি বদ তা দেখিয়ে বোঝা গেছে রাত। রাত নিজের ফোনটা বের করে ম্যানেজার সজীবকে ফোন দেয়। সজীব সাথে সাথে ফোন রিসিভ করে। রাত বলল, মিস্টার সজীব, আপনি অফিসের দিকটা সামনে নিন, আমি আজকে আসতে পারবো না। রাত গাড়ি ঘুরিয়ে অন্যদিকে যাওয়া শুরু করে। তুমি অবাক হয়ে সাথে একটু ভয়ও পায়। ভীত গলায় বলে, কোথায় যাচ্ছেন স্যার? চিন্তা করবেন না, কিডন্যাপ করছি না। তনি আর কিছু বলে না। রাতও চুপ থেকে নিজের মতো গাড়ি চালায়। একটা পার্কের সামনে দাঁড়ায়। 18 দিন পর সকাল থেকে প্রচন্ড বমি হচ্ছে বৃষ্টির। খাবারের গন্ধ নাকে আসতেই বমি হতে শুরু করে। অনেক কষ্টে সে সকালের রান্না শেষ করে। বৃষ্টি যেটা সন্দেহ করেছে সেটা যদি সত্যি হয় তাহলে আলহামদুলিল্লাহ, তার থেকে খুশি আর কেউ হবে না। বৃষ্টি রান্না শেষ করে রুনাকে খাবার দিয়ে চলে যায়। রেডি হতে সে ডাক্তারের কাছে যাবে। বৃষ্টি রুনাকে বলে, মা, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। কেন, কি হয়েছে? আসলে এই কয়দিন ধরে মাথা ঘুরায়, বমি আসে, তাই ডাক্তার দেখাতে যাব। রুনার বুকটা ছাপ করে ওঠে। আজ বৃষ্টি আর নীরবের বিয়ে হয়েছে 22 দিন হলো। এই কয়েকদিনের মাঝে ছেলে এমন কোনো ভুল করেনি তো যার কারণে বৃষ্টি? না, রুনার ভাবতে পারছে না। বৃষ্টি ততক্ষণে চলে গেছে। বৃষ্টি চলে যেতে রুনা নীরবকে কল করেন। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব কল রিসিভ করতে রুনা রাগী গলায় বললেন, তুই বৃষ্টির সাথে কি করেছিস? আমি আবার কি করলাম বৃষ্টির সাথে? বৃষ্টি মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছে। আরে মা, এটা নিয়ে এত টেনশনের কি আছে? অপারেশন করিয়ে নেব। আচ্ছা মা, রাখো, আমি তন্নিদের বাসায় যাব। কাল যাস, আজ এখন বাসায় আয়, কথা আছে। নীরব বিরক্তিতে ফুস করে শ্বাস ছাড়ে। ফোন কেটে বাসার দিকে হাঁটা ধরে। তন্নি এতক্ষণ আড়াল থেকে নীরবকে দেখছিল। নীরব চলে যেতে তার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। নীরব প্রতিদিন তার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ে, এই ছেলে তার পেছনে হাত ধুয়ে লেগেছে। সেদিন পার্কে রাত তন্নিকে প্রপোজ করেছিল, কিন্তু তন্নি রিজেক্ট করে দিয়েছিল। এমনকি রাদের কোম্পানির চাকরিটাও ছেড়ে দিয়েছে।
তবে রাত প্রতিদিন কল দিয়ে তার খোঁজ খবর নেয়। ইদানিং তন্নিরও রাতকে ভালো লাগা শুরু করে দিয়েছে। রাত একবেলা কল না দিলে হাজারটা চিন্তা হয়। হঠাৎ তন্নি বসা থেকে উঠে দাঁড়ায়। সে পেয়ে গেছে সকল সমাধান। সে রাতকে বিয়ে করবে, এটাই একটা রাস্তা নীরবকে তার পেছন থেকে ছাড়ানো, সমাজের মানুষের মুখ বন্ধ করার আর নিজে সুখী হওয়ার। রাতের মতো যত্নে আর সম্মান কেউ দিতে পারবে না। তার মা বাবা তাকে অনেক বুঝিয়েছে যেন সে রাতকে বিয়ে করতে রাজি হয়, কিন্তু সে রাজি হয় না। তন্নি উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। নিচে নেমে বের হতে তখন মিশমি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? নিজের ভুলটা শুধরাতে রাতের কাছে যাচ্ছি। তাহলে তোর বুদ্ধি হলো অবশেষে? তন্নি আর কিছু না বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। তার মানে রাত এখন অফিসে। আমি কি বিয়ে করবেন রাত সাহেব? রাত ডিজাইন চেক করছিল। আচমকা এমন কথা শুনে চমকে তাকায় রাত। তন্নিকে দরজায় দেখে আরো অবাক হয়। মুখ দিকে বেরিয়ে আসে মিস তন্নি নামটা। তন্নি হালকা হেসে এগিয়ে গিয়ে রাতের সামনে বসে। রাত এখনো একই ভাবেই তাকিয়ে আছে। তন্নি আবারও বলল, উত্তর দিলেন না যে? আপনি সত্যি এসেছেন? আমাকে সত্যি বিয়ে করতে চান? হ্যাঁ। আমার একটা মেয়ে আছে, জেনেও বিয়ে করতে চান? রায়দার জন্য আমার কোনো সমস্যা নেই, বরং খুশি আমি যে কষ্ট ছাড়াই আমি একজনের মা হয়ে যাব। উঠুন, আপনাকে কিছু বলার আছে। এ বলে তনিকে ক্যান্টিনের দিকে হাঁটা ধরে। তনি বুঝতে পারে না কি কথা বলবে। যে ক্যান্টিনে যেতে হচ্ছে তাদের সেখানে বসে বলা যাবে না। এদিকে রাত আর তন্নির বিয়ে ঠিক হয়েছে। আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে। চারিদিকে হই হুল্লোড়। তুষার সাহেব এদিক ওদিক ছুটছেন। বিয়েটা তাড়াহুড়ো করেই হচ্ছে। এখন সন্ধ্যা 6টা বাজে। রিধি এসেছে কিছুক্ষণ আগে। সে তন্নিকে সাজাচ্ছে। তন্নি আর রাদের গায়ে হলুদ কমিউনিটি সেন্টারে একসাথে হবে। তন্নিকে সাজিয়ে রিধি চলে যেতেই একটু পর দরজা খুলে রাত রুমে ঢুকে। রাত ঢুকে তন্নির দিকে হা হয়ে তাকিয়ে আছে। হালকা সাজে তন্নিকে দারুণ লাগছে। তার উপর সে নার্ভাস। এই নার্ভাস মুখটা দেখেই তো সে ঘায়েল হয়েছিল তন্নির প্রেমে। রাত এগিয়ে এসে তন্নির পিঠে আলতো করে ছুঁয়ে দেয়। তন্নি ভয় লাফ দিয়ে পেছন তাকিয়ে দেখে রাত। রাতকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রাত হালকা হেসে বলে, ভয় পেয়ে গেলেন মিস তন্নি? ভয় কিসের, আমি তো আছি। কি হলো হবু মিসেস রাত, চুপ কেন? কিছু না। যে আসছে তার জন্য রেডি তো? অবশ্যই। রাত আর কিছু না বলেই চলে গেল। তন্নির মুখের হাসি আবারও মলিন হয়ে গেল। জীবনে এত ঝামেলা কেন আসে সে বুঝতে পারে না। জীবনটা সহজ ও সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? নীরব চারদিকে খুঁজে যাচ্ছে কিভাবে রাত আর তন্নির বিয়ে ভাঙবে। তন্নির সাইড দিয়ে সব রকম চেষ্টা করে সে ফলেছে, কিন্তু রাত নাছর বান্দা সে তন্নিকেই বিয়ে করবে। রুনা তার পাশে বসেছিলেন। নীরব তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা কি করব বলো? কি করবি এবার? রাদের সাইড দিয়ে চেষ্টা কর। মায়ের কথা নীরবের মাথায় বুদ্ধি আসে। তার মায়ের গাল টেনে থ্যাংক ইউ বলে কপালে চুমু খেয়ে চলে যায় নীরব। রুনা ছেলের কাণ্ডে হাসে। তার ছেলে সুখে থাকুক এটাই তো সে চায়। আড়াল থেকে বৃষ্টি সব শুনেছিল। চোখে তার পানি টলমল করে। তার করা পাপের শাস্তি যে সে পাচ্ছে তা সে বেশ বুঝতে পারছে। তার হাতটা আপনা আপনি পেটে চলে যায়। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। নীরবকে বলা উচিত যে সে বাবা হতে চলেছে? নীরব বাহিরে বের হয়ে দেখে বৃষ্টি বাহিরে দাঁড়িয়ে আছে। নীরব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুমি এখানে আমাদের কথা শুনছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, আসলে রাতে কি রান্না করব তা জিজ্ঞেস করতে এসেছিলাম। নীরব আর কিছু বলে না, চলে যায় সেখান থেকে। মেয়েটাকে ইদানিং তার প্রচুর বিরক্ত লাগে। বৃষ্টির চোখ আবার পানিতে টলমল করে। সেখান থেকে সোজা ছাদে চলে যায় সে। গানের তালে তালে মিলে নাচছে রীতি। তন্নি আর রাত পাশাপাশি বসে আছে। তাদের গায়ে হলুদ ছোঁয়ানো হয়ে গেছে। আনন্দ উল্লাসের পর সবাই নিজেদের বাসায় চলে আসে। তন্নি বাসায় সে গোসল করে বেলকনিতে এসে দাঁড়ায়। সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা তা তাকে বড্ড ভাবাচ্ছে। আকাশের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আল্লাহ তুমি আমার জন্য ভালো কিছু রেখেছো। তন্নি এগুলো ভাবছিল তখন তন্নির ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে বৃষ্টি। বিরক্তিতে মুখ কুঁচকে ফেলে। রিসিভ করবে? ফোন রিসিভ করতে ওই পাশ থেকে বৃষ্টি বলতে শুরু করলো, তন্নি রাগ হোস না, আমি কল দিয়েছি তোকে একটা বিষয় জানাতে। কি বল? নীরব তোর বিয়েতে ঝামেলা করতে পারে। যদিও তোর বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও করবে। ওর মাথায় তোকে পাওয়ার ভূত চেপেছে। তন্নি কিছু বলে না। বৃষ্টি ফোন কেটে দেয়। পাশে থাকা ফুলদানিটা ছুঁড়ে মারে তন্নি। চিৎকার করে বলতে থাকে, কি পেয়েছে ওই নীরব? ওর হাতের পুতুল নাকি যে যখন ভালো লাগলো কাছে টেনে নিল, আর যখন খেলা শেষ করে ফেলে দিল? এই লোকটাকে আমি প্রচন্ড ঘৃণা করি। ওকে দেখলে রাগে আমার মাথা ফেটে যায়। তাকে বুঝতে পারে না, ওটা সহ্য হয় না আমার। রাগে ফুঁসছে সে। তন্নির চিৎকার শুনে মিশমি আর তুষার সাহেব ছুটে আসে তার রুমে।
ওরা আসতেই তন্নি নিচে পড়ে যায়। আবারও সে অসুস্থ হয়ে গেছে, হাত পা কুঁচকে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তুষার সাহেব তন্নিকে কোলে নিয়ে রুমে আসে। বয়স হয় তন্নিকে কোলে দিতে কষ্ট হচ্ছে তার। রুমে এসে বিছানায় শুয়ে দেয় তন্নিকে। কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে তন্নি। তন্নির স্বাভাবিক হওয়ার পর তুষার সাহেব তার মাথায় হাত রেখে জিজ্ঞেস করে বলল, কি হয়েছে, এমন চিৎকার করছিলি কেন? বাবা, আমি কি একটু শান্তি পাবো না? এই নীরব নামক অভিশাপ থেকে কবে মুক্তি পাবো? তুষার সাহেব কিছু বললেন না, শুধু তন্নির মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি গিয়েছিলেন নীরবের কাছে। ওই দিনও নীরব তাকে অপমান করে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ভালো বাবা হতে পারেনি। সে হয়তো কখনো নীরব নামক একটা জানোয়ারের সাথে তন্নিকে বিয়ে দিত না। নীরব পেয়েছে উপায় যেটাতে তন্নি কখনো রাজি হবে না রাতকে বিয়ে করতে। নীরব ফোন বের করে হাতের থাকা কাগজটা লিখে নাম্বারে কল দেয়। প্রথমবার রিং হয়ে কেটে যায়। নীরব আবারও কল দেয়। এবার 2 বার রিং হতেই কল রিসিভ করে একজন মেয়ে হ্যালো বলে ওঠে। নীরব জলদি বলে, মিস, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? তার আগে বলুন, আপনি কি মনি? হ্যাঁ, আপনি আমাকে চিনেন? নীরব একটা বিজয়ের হাসি হাসে। তার মনে আজ খুশির আমেজ। সে যে ভীষণ খুশি সে আবার তন্নিকে পেয়ে যাবে। নীরব মনির সাথে কথা বলেছে। কালকে একটা কাজ শেষ করে মনি বাংলাদেশে ফিরবে। মনি এখন বাংলাদেশের বাইরে গেছে একটা কাজে। নীরবের চিন্তা হচ্ছে কাল তো মনি বিয়ের আগে আসতে পারবে না, তাহলে বিয়েটা আটকাবে কি করে? এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করে নীরব আবার বলে ওঠে, কোনো ব্যাপার না, হয়ে যাক বিয়ে, আবার ডিভোর্সও হয়ে যাবে। নীরব রিক্সা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সে তন্নিকে পাবে এই আনন্দে তার নাচতে ইচ্ছা করছে। যখন সে তন্নিকে বিয়ে করে আনবে একটা বড় করে পার্টি দেবে। সকাল 10টা বাজে, চারিদিকে সবাই ব্যস্ত। তন্নি নিজের রুমে একা বসে আছে। মনটা কেমন যেন করছে। কোনো ঝামেলা হবে না তো? নীরবের সকল প্ল্যান জানার জন্য সে বৃষ্টিকে সহ্য করত, কিন্তু নীরব কি করতে চলেছে সেটাই তো বৃষ্টি জানে না। যা হবার হয়েছে, সে তার নতুন জীবনে বৃষ্টি বা নীরবের কারো ছায়া পড়তে দিবে না। এসব ভাবতে ভাবতে আবার কলটা বেজে ওঠে। তন্নি ফোনের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি। বিরক্ত হয় সে। আর কত সহ্য করতে হবে এদের? ফোন রিসিভ করে কানে ধরে বলতে থাকে, প্লিজ তোর পায়ে পড়ি, আমাকে আর কল দিস না। তোরা দুজন আমাকে একটু শান্তিতে থাকতে দে। সেন থাকবে তো শান্তিতে তুমি, আর আমি শান্তিতে থাকবো। আর এখন থেকে বৃষ্টি আর কল দিয়ে তোমায় বিরক্ত করবে না। আমাকে ছেড়ে দিতে বলে, জ্বালা তো অনেক, তাই না? তোর সাহস কি করে হলো আমায় কল দেওয়ার? আমি দেইনি তো, বৃষ্টি দিয়েছিল। আমি শুধু ওর কাছে থেকে ফোনটা নিয়ে কথা বলছি শোনা। নীরবের কথায় কপাল কুঁচকে ফেলে। কান থেকে ফোনটা সরিয়ে এক আছড়ে ফোনটা ভেঙে ফেলে। কি চাই এই দুজন, কেন তার পিছু ছাড়ছে না? তখনই দরজা ঠেলে রুমে ঢোকেন তুষার সাহেব। তুষার সাহেবকে দেখে তন্নি নিজেকে কন্ট্রোল করে নেয়। তন্নি মুখে হাসি নিয়ে বলে, বাবা তুমি? হ্যাঁ আসলাম, তোর সাথে গল্প করতে একটু। তন্নি তার বাবাকে বসার জায়গা করে দিয়ে তার পাশে সেও বসে। তুষার সাহেব তন্নির মাথায় হাত দিয়ে বলে, মা, আমায় ক্ষমা করে দিস। আমার ভুলের জন্য তুই এত কষ্ট সহ্য করছিস। কি বলছো এসব বাবা? তুমি কোনো ভুল করনি, তুমি তো আর জানতেও না এমন হবে। তুষার সাহেব মেয়েকে আরো কিছু বলতে যাবে, তখন পার্লার থেকে লোক চলে আসে তাকে সাজাতে। তুষার সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1টা বাজে। উনি মুচকি হেসে বলে, দেখ তো এখন কয়টা বেজে গেছে, কিভাবে যে সময়টা চলে যাচ্ছে। তন্নিও হালকা হাসলো। দুজনের চোখেই পানি চিকচিক করছে। তুষার সাহেব বেশিক্ষণ থাকলেন না, এখানে চলে গেলেন বেরিয়ে। এখানে থাকলে চোখের পানি ধরে রাখতে পারবে না। নীরব বেরিয়ে যাচ্ছিল বাসা থেকে, তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ায়। নীরব বিরক্ত নিয়ে তার দিকে তাকায়। বৃষ্টি আকতি ভরা চোখ নিয়ে বলে, প্লিজ, তোমার সাথে কিছু কথা আছে। আমার হাতে তোমার ফালতু কথা শোনার মতো সময় নেই। প্লিজ, এটা খুব দরকার। রাতে এসে শুনবো। এ বলে বড় বড় পা ফেলে সে চলে যায়। বৃষ্টির সব আফসোস হয় তখন, কেন যে সে তন্নির সংসারটা ভেঙে দিয়েছিল। এখন তো তার নিজের সংসারটাই ফাটল ধরেছে। এখন আর আফসোস করে কি লাভ? কর্মফল তো পেতেই হবে। বিদায় শব্দটা খুবই যন্ত্রণাদায়ক। তন্নির বিদায় ঘনিয়ে এসেছে। তাকে যে এখন বাবার বাড়ি ছেড়ে রওনা দিতে হবে শ্বশুর বাড়ির পথে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তাদের। তন্নির চোখে পানি জমেছে, এখনই যেন টুপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়বে। তুষার সাহেব মেয়ের হাতে রাদের হাত সঁপে দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো, ও খুব সহজ সরল। তুষার সাহেব নিশ্চিন্ত হলেন। কোনো বাধা বিপত্তি ছাড়াই বিয়েটা সম্পন্ন হয়েছে। তন্নির বিদায়ের পালা। মিশবি আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করছে। তুষার সাহেব নিজেকে শক্ত করে রেখেছেন। তন্নি কাঁদছে, মা বাবাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। অবশেষে তারা রওনা দিল রাদের বাসার উদ্দেশ্যে। তন্নি সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। তার কোলে গুটি সুটি মেরে শুয়ে ঘুমিয়ে আছে রায়দা।
আর তার দুপাশের এক পাশে বসে আছে রাত, অপর পাশে রিধি। বাসায় পৌঁছাতে তাদের 30 মিনিটের মতো লাগে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রাত আর তন্নি। রিধি ভেতরে গেছে বরণ ডাল আনতে। 5 মিনিট পর রিধি বরণ ডালা এনে তাদের দুজনকে বরণ করে ভিতরে নিয়ে আসে। নীরব এয়ারপোর্টে বসে আছে মনির অপেক্ষায়। 11:30 ফ্লাইট ল্যান্ড করবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:25। নীরব বিরক্তি নিঃশ্বাস ছাড়ে। 5 মিনিট সময় এখন 5 ঘন্টার সমান মনে হচ্ছে। তন্নি আর রাদের বিয়ে হয়ে গেছে মনে হতেই কপাল কুঁচকে ফেলে নীরব। মনি মাত্রই ফ্লাইট থেকে নেমেছে। একটা লোককে পায়চারি করতে দেখে, পরনে তার টি শার্ট আর প্যান্ট। মনি ওই লোকটার কাছে গিয়ে বলে, আপনি কি নীরব? হ্যাঁ, আমি নীরব। আমি মনি। চলুন, হোটেলে যাবেন? না না, আগে চলুন, রাত আর তন্নির বিয়ে ভাঙতে হবে। ও তাই? আপনি ওদের বিয়ে ভাঙাবেন এই আশায় ওরা বিয়ে আটকিয়ে রেখে বসে আছে, তাই না? মানে? ওদের বিয়ে হয়ে গেছে। হোয়াট? তাহলে আমার এখানে এসে ফায়দা হলো কি তাহলে? আসতে আমার কাছে প্ল্যান আছে, চলুন হোটেলে, ওইখানে বসেই বলবো সব। মনি আর কিছু বলল না, নীরবের পিছু পিছু যেতে লাগলো। মনি 3 বছর আগে রাতকে ছেড়ে চলে গিয়েছিল আর নতুন বয়ফ্রেন্ডের জন্য, কিন্তু সেই বয়ফ্রেন্ড তার সাথে রুম ডেট করার পর তাকে ছেড়ে চলে যায়। পরে রাদের কাছে ফিরতে চাইলেও সে তাকে গ্রহণ করেনি। কয়েকদিন আগে একটা কাজে দেশের বাইরে গেছে, তো এর মাঝে এত কিছু হয়ে গেছে। রাধা তন্নি ছাদে দাঁড়িয়ে আছে। আজ তার মনে ভীষণ শান্তি লাগছে। রাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। তুমি কেমন একটা যেন শান্তি লাগছে। তবে কি সে রাতকে ভালোবাসতে শুরু করেছে? এসব ভাবছিল তখন রাত বলল, তুমি খুশি তো মিসেস তন্নি? অনেক। ক্লান্ত লাগছে? একটু একটু। তন্নির এমন কথা বলার ধরন দেখে আরেক দফা ফিদা হয়ে যায় রাত। এই এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা কাজ করছে। তন্নি আর রাত দুজনেই রুমে চলে আসে। তন্নি অস্বস্তি ফিল করছে দেখে রাত বলে, নো প্রবলেম, আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বিছানায় শুয়ে পড়ো, কাল থেকে রাইদাও থাকবে তোমার সাথে। তন্নি কিছু বলল না। তার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো বিশ্রাম চাচ্ছে। রাত বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তন্নি হালকা ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। বিছানা গায়ে দিয়ে দিতে ঘুম তার চোখে ভর করে। সে ঘুমিয়ে তলিয়ে যায়। তন্নি ঘুমিয়ে যাওয়ার পর রাত উঠে এসে তন্নির পাশে বসে। এক ধানে তাকিয়ে আছে সে তন্নির দিকে। মনটা আজ ভীষণ শান্তি লাগছে। ইচ্ছা করছে বুকে জড়িয়ে ঘুমাতে, কিন্তু তন্নির মনে তো ওর জন্য কোনো ফিলিংস নেই। তাই সে আনার গিয়ে সোফায় শুয়ে পড়ে। বৃষ্টি নীরবের জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে তখন। নীরব একটু পর বাসায় আসে। নীরবকে দেখে খুশি হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি এখনো জেগে আছে দেখে বিরক্ত হয় নীরব। বৃষ্টি বলল, তুমি এসেছো নীরব? হ্যাঁ তো। তাহলে কিছু কথা ছিল। বলো। তুমি বাবা হতে চলেছো। এই বলে বৃষ্টি অধীর আগ্রহে নীরবের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি নীরব এসে ওকে জড়িয়ে ধরে বলবে, বৃষ্টি জানা মা, তুমি সত্যি বলছো কি আমাদের বিচ্ছে আসতে চলেছে? কিন্তু এটা হলো না, হলো এটার বিপরীতটা। শান্ত গলায় বলল নীরব, রেডি থেকো, কাল অপারেশন করিয়ে আনবো। হোয়াট? অপারেশন করিয়ে আনবো। অ্যাবর্শন করাবো মানে? ওই বাচ্চা আমার চাই না। আমাকে খেলনা মনে হয় তোমার? তনিকে যদি চাও তাহলে ক্ষণিকের জন্য আমাকে তোমার সাথে জড়ালে কেন? নীরব বৃষ্টির গালে জোরে একটা চড় মারে। সেখান থেকে চলে যায় নীরব। বৃষ্টি সেখানে বসে পড়ে। ছিনিয়ে নেয়া কোনো কিছুর স্থায়িত্ব কাল বেশি দিন হয় না, তা সে বেশ বুঝতে পারছে। সে কি করবে বুঝতে পারছে না। সে তো বাচ্চাটাকে বাঁচাতে চায়। সকাল 7টা বাজে। তন্নি মাত্র ঘুম থেকে উঠেছে। রাতকে সোফায় শুয়ে থাকতে দেখে মায়া হয়। ঠিক করে শুতেও পারছে না, বারবার পড়ে যেতে নিচ্ছে। তন্নি উঠে গিয়ে রাতকে ডেকে বলে, এই যে মিস্টার, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। রাত ঘুম ঘুম ঢুলতে ঢুলতে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। তন্নি গিয়ে তার পাশে বসে। রাত চোখ বন্ধ করে বলে, কিছু বলবে মিসেস তন্নি? আসলে কালকে থেকে আপনি বিছানায় শুবেন। বিছানা তো অনেক বড়, আমরা 3জন খুব সুন্দর হয়ে যাব। এতটুকু বলে তন্নি বোকা বোকা চোখ করে রাতের দিকে তাকিয়ে থাকে। রাত চোখ পিটপিট করে তন্নির মুখের অবস্থা দেখে ঠোঁট মিলিয়ে হেসে বলে, এরকম কিউট ফেস করো না, নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। রাদের কথা মানে বুঝতে একটু সময় লাগে। ততক্ষণে রাতে গভীর ঘুম। রাদের কথার মানে বুঝতে পেরে মুখে দিয়ে একটা শব্দ বের হয়, তা হলো অসভ্য। তন্নি ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো রিধি রান্না করছে আর রায়দা টিভি দেখছে আর খেলা করছে। তন্নি রায়দাকে আদর করে রিধির কাছে যায়। রিধি তন্নিকে দেখে হেসে বলে, গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। দাও আমি করছি, তুমি রায়দার সাথে বসো গিয়ে। না, কোনো সমস্যা নেই মিষ্টি ভাবি, তুমি যাও, আমার শেষ প্রায়। চুপ মেয়ে, যাও গিয়ে টিভি দেখো, আমি করছি বাকিগুলো।
ধমক খেয়ে রিদি আর কিছু বলে না, গাল ফুলে গিয়ে টিভি দেখতে থাকে। রিদির গাল ফুলানো দেখে তন্নি হাসে। তন্নি অনেক রকম খাবার তৈরি করে। রান্না করতে করতে 10টা বেজে যায়। রায়দার জন্য দুধ গরম করে রিদির হাতে দিয়ে আসে তন্নি। দুধ দেখে রায়দার হাজার বাহানা শুরু। রিদি হাজার চেষ্টা করে দুধ খাওয়াতে পারল না। তন্নি সে রিদির কাছ থেকে দুধের গ্লাস নিয়ে বলে, রায়দা মনি কি দুধ খাবে না? না, খাবে না। মাম্মাম খাইয়ে দিলেও খাবে না? রায়দার দুধ একদম পছন্দ না। তাহলে রায়দার কি পছন্দ? চকলেট। তন্নি উঠে দুধ আর চকলেট মিক্স করে গরম করে আনলো। এবার রায়দা বাহানা করলো না, খেয়ে নিল। রাত এতক্ষণে পিছনে দাঁড়িয়ে তন্নি আর রায়দার কাজ দেখছিল। ওদের কাণ্ডে রাত হালকা হাসলো। তবে কি তার সুখের সংসার শুরু, নাকি নতুন কোনো ঝড় আবার আসবে? নীরব বৃষ্টিকে অনেকবার বলে গেছে রেডি হতে, কিন্তু বৃষ্টি সে একইভাবে বসে আছে। নীরব এবার এসে বৃষ্টিকে একইভাবে বসে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। বৃষ্টির কাছে গিয়ে তার হাতে ধরে টেনে তুলে গালে থাপ্পড় মারে। বৃষ্টি ছিটকে গিয়ে বিছানায় পড়ে। নীরব আবার বৃষ্টির চুলের মুঠি ধরে তোলে। বৃষ্টি অস্পষ্ট সুরে বলে, নীরব, আমি প্রেগনেন্ট। তুই প্রেগনেন্ট। এখন তুই যাবি আমার সাথে এবরেশন করতে। ফাজলামি পেয়েছিস? এটা আমার বাচ্চা, তোকে পালতে হবে না, আমি পালবো ওকে। বাচ্চার মাধ্যমে আমার উপর অধিকার খাটাতে নাকি? আমি কখনো কোনো দাবি নিয়ে আসবো না তোমার কাছে। প্লিজ আমার সন্তানটাকে মেরো না। তোমার তো মেয়েকে বিশ্বাস করা যায় না। যেই 10 বছরের বন্ধুত্বের সাথে বেইমানি করে, সে আমার সাথে বেইমানি করবে না তা কি গ্যারান্টি? জলদি উঠো, উঠে রেডি হয়ে নে, হাসপাতালে যাব। আমি যাব না হসপিটালে। নীরব প্রচন্ড রেগে যায়। বৃষ্টিকে মারতে শুরু করে। তার একটা আঘাত অনেক জোরে এসে পেটে লাগে। বৃষ্টি চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তার ব্লিডিং হচ্ছে। রক্ত দেখে নীরব থেমে যায়। ভয়ে তার মাকে ডাকতে শুরু করে। রুনা ছেলে ডাকে জলদি আসে। বৃষ্টিকে দেখে বলে, হায় রে, এটা কি করে হলো? ওরে জলদি হাসপাতালে নিয়ে চল, নয়তো তুই জেলে থাকবি। নীরব ভয়ে মা যা বলে তাই করে বৃষ্টিকে নিয়ে হাসপাতালে যায়। মনি হোটেলে নীরবের জন্য অপেক্ষা করছে। নীরব আসলে তাকে নিয়ে গিয়ে রাত আর ওর বিয়ের ফেক ছবি বানাতে হবে। মনি বিরক্ত হয়ে বলে, উফ, এই ছেলেটা এখনো আসছে না কেন? নীরব আসে 2 ঘন্টা পর। মনি নীরবকে দেখে রাগী গলায় বলে, কি সমস্যা, এত লেট করলে যে? একটু কাজ পড়ে গেছিল ম্যাডাম, চলুন জলদি। মনি কথা বাড়ালো না, নীরবের সাথে যেতে থাকলো। নীরব একটা স্টুডিওর সামনে নামলো গাড়ি থেকে। মনিও নামলো। স্টুডিওর ভেতর গিয়ে নীরব একটা ছেলেকে জড়িয়ে ধরল। ছেলেটার নাম আকাশ, নীরবের বন্ধু। আকাশ বলল, কিরে, কি মনে করে এখানে? তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বল? তোকে কিছু বিয়ের ফেক ছবি বানাতে হবে। আরে নো প্যারা, সব হয়ে যাবে। অতঃপর নীরব আর মনি একসাথে কিছু ছবি তোলে, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তোলে। মনি আকাশকে বলে, এডিট করা হয়েছে, তা যেন বোঝা না যায়। চিন্তা করবেন না ম্যাম, সব হয়ে যাবে। কবে পাবো? কালকেই। তারপর নীরব মনি কিছুক্ষণ আকাশের সাথে গল্প করে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। মনির মনে মহা আনন্দ। রাতকে সে কখনো শান্তিতে থাকতে দিবে না। বৃষ্টি হাসপাতালে ভর্তি, জ্ঞান ফিরেছে তার, তবে হেঁটে যাওয়ার মতো সুস্থও নয়। বাচ্চাটা নষ্ট হয়ে গেছে তার। হাসপাতালে বেডে শুয়ে আছে। তখন সেখানে তন্নি আর রাত আসে। হাজার রাগ থাকলেও বৃষ্টির এমন একটা খারাপ খবর শুনে বসে থাকতে পারেনি তন্নি, তাই ছুটে চলে এসেছে। তন্নিকে দেখে বৃষ্টি হাসে। তন্নি অসহায়ের মতো তাকিয়ে আছে। মেয়েটা কেমন শুকিয়ে গেছে। সন্তান হারানো স্বামী হারানোর থেকে কষ্টের বলে মনে করে তন্নি। স্বামী হারালে সন্তানের মুখ দেখে বেঁচে থাকা যায়, কিন্তু সন্তান হারালে কি করবে? তন্নি বৃষ্টির পাশে বসতেই বৃষ্টি হালকা হেসে বলে, দেখ তন্নি, তোর সাথে করা অন্যায়ের শাস্তি দিয়েছে আমাকে। আমি আরো শাস্তি পাওয়ার যোগ্য। দেখ না, যাকে ভালোবেসে তোর সাথে বেইমানি করলাম, সেও তার মা আমাকে হসপিটালের বেডে রেখে চলে গেছে। তন্নির খারাপ লাগছে বৃষ্টির জন্য। মেয়েটা তার কর্ম ফল পেয়েছে। এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। তন্নি বৃষ্টির হাত ধরে বলে, আমার তোর উপর কোনো রাগ নেই। জানিস তন্নি, আমি না চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে, কিন্তু অন্যের সংসার ভেঙে সংসার করলে যা হয় আর কি। তুই তো এমন ছিলি না। তোকে তো কেউ কিছু বলতে গেলে তাকে নাকানি চুবানি খাওয়াতি। জানিস, যখন জেনেছি আমি মা হতে যাচ্ছি, অনুভূতিটা অন্যরকম ছিল। তোকে বোঝাতে পারবো না রে। তখন ভাবলাম সব বাদ দিব, ভালো মেয়ের মতন সংসার করব। যখন আমি সংসারে মন দিলাম, তখন আমার স্বামী, নীরব, তখন মনে করলো তোকে ছাড়া সে অসম্পূর্ণ। তোকে পেতে সে উঠে পড়ে লেগেছে। মনি কি এনেছে কে সে জানি না। তন্নি রাদের দিকে তাকায়। রাত তন্নির দিকে তাকিয়ে কিছু ইশারা করে।
তনিও মাথা নাড়িয়ে সায় দেয়। মনি আজ রাদের বাসায় যাবে, প্রিপারেশন নিচ্ছে যেন সেখানে কোনো ভুল না হয়। নীরব তার পাশে বসে মনিকে দেখছে আর বলছে কিভাবে সে তন্নির সামনে অভিনয় করবে। মনি বার কয়েক অভিনয় করে ক্লান্ত হয়ে বসে পড়ে, নীরবের দিকে তাকিয়ে বলে, অভিনয় পারফেক্ট হচ্ছে তো? একদম পারফেক্ট হচ্ছে। এভাবে অভিনয় করলে তিনি বিশ্বাস করতে বাধ্য হবে। মনি হাসে। নীরব হঠাৎ মনে পড়ে বৃষ্টির কথা। সে জলদি তার মাকে কল দেয়। এই মেয়ে যদি পুলিশ কমপ্লেন করে তাহলে মা ছেড়ে দুজনকে জেলে যেতে হবে। মনির পাশ থেকে উঠে নীরব বারান্দায় চলে যায় ফোন নিয়ে। রুনা ফোন ধরতেই নীরব বলে ওঠে, বৃষ্টি কোথায়? হাসপাতালে কেন? তুমি কোথায়? হাসপাতালে যাচ্ছি রাস্তায়। মা তুমি এমন বোকামি কি করে করতে পারো? ও যদি এখন পুলিশ স্টেশনে চলে যায়? কি বলিস? আমি বুঝতে পারিনি রে। চিন্তা করিস না, আমি হাসপাতালে গিয়ে ফোন দিচ্ছি। তারপর নীরব কল কেটে এসে আবার মনিকে বলল রেডি হয়ে নিতে। মনিও চলে যায় রেডি হতে। তাদের আবার ছবি আনতে যেতে হবে। রুনা হাসপাতালে এসে দেখে বৃষ্টি কোথাও নেই। রুনা সারা হাসপাতাল খোঁজে ফেলেছে, কিন্তু সে কোথাও বৃষ্টিকে দেখতে পায় না। রুনা ভয় পেয়ে যায়। সে জলদি নীরবকে কল দেয়। নীরব সাথে সাথে কল রিসিভও করে। নীরব বলে, হ্যাঁ মা বলো। বাবা, আমি বৃষ্টিকে পাচ্ছি না। হোয়াট? হাসপাতাল পুরোটা খুঁজেছি, কোথাও নাই সে। নীরব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল মেয়েটা? পুলিশ স্টেশনে যায়নি তো? এদিকে রুনাও চিন্তায় আছেন বৃষ্টি পুলিশ স্টেশন চলে যায়নি তো? তাহলে তো ওনাকে আর নীরবকে জেলে যেতে হবে। ভয়ে শুক্র ঢোক গেল। ব্যাগ থেকে পানির বোতলটা বের করে ঢকঢক করে খেয়ে নিল। নীরব এবং রুনার ধারণা একদম ঠিক, বৃষ্টি পুলিশ স্টেশনে গেছে। বর্তমানে সে পুলিশ অফিসার রনকের সামনে দাঁড়িয়ে আছে। বৃষ্টি তাকে সব বলল। সব শুনে রনক বললেন, আপনার বিয়ে হয়েছে কতদিন? বয়সে বাবার সমান লোকের কাছ থেকে আপনি সম্বোধন পেয়ে কিছুটা আনইজি ফিল করে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে বলে, জি 3 মাস হবে প্রায়। রনক বুঝলেন বৃষ্টি ওর কাছে কিছুই লুকায়নি, বরং তার অন্যায়ের গুলো সহ তুলে ধরেছে। রনক আবার জিজ্ঞেস করলেন, এখন আপনার স্বামী অর্থাৎ নীরব কোথায় আছে? সে কোথায় আছে জানি না, কিন্তু আমার শাশুড়ি কোথায় আছে আমি জানি। ওকে চলুন। রনক আর বৃষ্টি বেরিয়ে পড়লো হাসপাতালের দিকে। বৃষ্টির মাথায় এখন একটাই চিন্তা, যে পাপ সে করেছে তার প্রায়শ্চিত্ত সে করবে, নীরব থেকে দূরে চলে যাবে। নীরব যে পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। মনিকে নীরব রাদের বাসার সামনে নামিয়ে চলে যায় হাসপাতালে। মনির সকল প্রমাণ নিয়ে রাদের বাসা ঢুকে। আজ অফিস ছুটি থাকায় রাত বাসাতেই আছে। তন্নি দুপুরে খাবার রান্না করে আর রিদি তাকে হেল্প করছে। যদিও তন্নি না করেছে অনেকবার যে তার হেল্প লাগবে না। ল্যাপটপে বসে কাজ করছিল রায়দা, তার পাশে বসে তার ফোনে কার্টুন দেখছিল। হঠাৎ সেখানে মনি ঢুকে বলে, রাত। আচমকায় নিজের নাম শুনে সামনে তাকে চমকে যায় রাত। মুখ দিয়ে উচ্চারিত হয় মনি নামটি। তন্নি ভ্রু কুঁচকে তাকে বোঝার চেষ্টা করে সে। মনি দৌড়ে রাতকে জড়িয়ে ধরে। রাত বিরক্ত হয়ে মনিকে ছাড়িয়ে বলে, তুমি এখানে কেন এসেছো? ও মা, আমি আমার স্বামীর কাছে আসবো না? এছাড়া এখানে আমার সন্তান আছে। সন্তান মানে? মনি চোখে পানি নিয়ে রায়দার দিকে তাকায়। রায়দা পিটপিট করে দেখে যাচ্ছে। সবাইকে সে বোঝার চেষ্টা করছে কি হচ্ছে। মনি গিয়ে রায়দাকে কোলে তুলে বলে, এই যে এই হলো আমার আর রাতের মেয়ে রায়দা। রায়দা অপরিচিত কারো কোলে উঠে কি কান্না। মনিকে চিমটি দিতে থাকে যেন তাকে নামিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে মনি তাকে নামিয়ে দেয়। রীতি দাঁড়িয়ে থাকছে, মেয়েকে বিরক্ত লাগছে, তবে ভাই না করায় সে কিছু বলছে না, নয়তো সেও নাখানি চোবানা খাইয়ে ছাড়তো এই মেয়েকে। তন্নির কোলে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলে রায়দা। তন্নি রায়দাকে নিজের কোলে নিয়ে মনিকে জিজ্ঞেস করে, আপনি যে ওনার ওয়াইফ তার কি প্রমাণ? মনি যেন এতক্ষণে প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। ব্যাগ থেকে সেই বানানো ছবিগুলো বের করে তন্নিকে দিল। তন্নি ছবিগুলো দেখে রাদের দিকে তাকিয়ে বলে, আপনি আমার সাথে চিট করলেন। তন্নির এই কথায় মনে সবার আলাদা হাসে। রাত চমকে উঠে তন্নি তাকে ভুল বুঝাবে না তো। রাত তাড়াহুড়ো করে বলে, না না মিসেস তন্নি, আমি চিট করিনি। মনি আমার ওয়াইফ নয়, আর রাইদা তো আমাদের সন্তান। রাত প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না কোথাও। আই হেট ইউ রাত। তন্নি কান্না করে উপরে চলে যায়। রাতও তার পেছন পেছন যায়। রিধি চোখ পাকিয়ে মনির দিকে তাকিয়ে বলে, গেস্ট রুমে গিয়ে বসো। রিধি রায়দাকে নিয়ে চলে যায়। মনি মনে মনে খুশি হয় তার প্ল্যান সাকসেস হচ্ছে। সে নিজের ব্যাগ নিয়ে গেস্ট রুমে চলে যায়। তন্নির জন্য তার বড্ড মায়া হচ্ছে, আর মেয়েটা বারবার কষ্ট পাচ্ছে। রাত আর তন্নি বেলকনিতে বসে আছে। তন্নি রাগে ভাব নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, আর রাত তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তন্নি আর রাত একে অপরের দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে দেয়। রাত হাসতে হাসতে বলে, যা অভিনয়টা করলে মিসেস তন্নি। সিনেমার নায়করা হার মানবে তাই না? ইয়া। ভাগ্যিস আপনি ওই দিন ক্যান্টিনে গিয়ে সব বলেছিলেন।
বিয়ের আগে যখন তন্নি গিয়ে রাতকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তখন রাত ওকে কিছু কথা বলবে বলে তন্নিকে নিয়ে ক্যান্টিনে গিয়েছিল। সেখানে বসে রাত তন্নিকে তার জীবনের সব সত্যি বলে দিয়েছিল। রায়দা ওর সন্তান নয়, বরং ওর বড় ভাইয়ের। মনির ব্যাপারে বলেছিল সে, সব জানিয়ে সে তন্নিকে জিজ্ঞেস করে, মিস তন্নি, আপনি কি আমার মিসেস তন্নি হবেন? সেদিন তন্নি রাদের হাত ধরে হ্যাঁ উত্তর দিয়েছিল। তন্নি হাসতে হাসতে বলে, আপনার এক্স মনি আজ তো একটা বলদ। হ্যাঁ, নয়তো বুঝে যাওয়ার কথা আমার রিয়াকশনে। না থাক না, বেচারি এত কষ্ট করে ঘটনাগুলো সাজিয়েছে, কি করে আমি এগুলো ভেস্তে দিই? রাত কিছু বলতে নেবে, তখনই কারো পায়ের শব্দ শুনতে পায়। রাত তন্নির সাথে ঝগড়ার অভিনয় করতে থাকে, এমন যে তন্নি রাগ দেখাচ্ছে, সে তার রাগ থামানোর চেষ্টা করছে। ওদের সন্দেহ সত্যি ছিল, মনি এসেছে। রাত মনিকে দেখে বিরক্ত হয়ে বলে, কি এখানে কি চাই? গেট লস্ট। মনি ন্যাকা ন্যাকা ভাব নিয়ে কান্না করার মতো অবস্থা নিয়ে রাতকে গিয়ে জড়িয়ে ধরে। এবার তন্নি সহ্য হলো না, এ নিয়ে 3 বার জড়িয়ে ধরেছে তার বরকে। মনিকে টেনে এক থাপ্পড় লাগায়। মনি গালে হাত দিয়ে চোখ পাকিয়ে তন্নির দিকে তাকিয়ে তন্নির দাঁতে দাঁত চাইপে বলে, তুই রায়দার মা তাই না? রাদের বউ মানে তুই যা বলবি তা বিশ্বাস করে নিব, আর আমার বরকে ছেড়ে দিব। ভাবলি কি করে? মানে? যেই আকাশের কাছ থেকে ছবিগুলো বানিয়ে এনেছিস সে আমাকে বলেছে, আর যেদিন তুই বাংলাদেশে এসেছিস সেদিনই তোর আসার খবর পেয়ে গেছি। আর তোর আর রায়দার ব্যাপারে আমাকে আগেই বলে দিয়েছে রাত। বিকেল অবধি সময় দিলাম, বেরিয়ে যা এই বাসা থেকে, আমাদের জীবন থেকে। প্লিজ রাত, আমাকে গ্রহণ করে নাও, আমি আর কখনো ছেড়ে যাব না। মনি চলে যাও, তোমার মতো মেয়ের মুখটাও দেখতে চাই না আমি। যদি এরপরও জ্বালাতে আসো তাহলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মনি আর কিছু বলে না, সে বুঝে যায় তার রাতকে পাওয়া হবে না। এখানে কারো দোষ নেই, সে নিজের দোষে রাতকে হারিয়েছে। মনি গেস্ট রুমে চলে যায়, নিজের ব্যাগ গোছাতে থাকে। মনির পিছনে রাত তন্নিও আসে। মনি ব্যাগ গুছিয়ে এসে রাতের সামনে দাঁড়িয়ে বলে, ক্ষমা করে দিও, তোমার সাথে অন্যায় করার জন্য, তোমাকে মিথ্যা অপবাদ দেওয়ায় তুমি খুব লাকি রাত। তন্নির মতো মেয়ে পেয়েছো। আমি চাই না ঝামেলা করতে, আমি চাইলেই ঝামেলা করতে পারতাম, কিন্তু এতে না তোমরা সুখে থাকতে পারবে না। আমি এর থেকে ভালো বরং নিজের জীবনটা আবার শুরু করি। সরি, নিজের খেয়াল রেখো, আর কখনো অন্যের ক্ষতি করতে যেও না। ভালো থেকো, আসি আমি। মনি চলে যায়। যাওয়ার আগে রাতকে আবার দেখে যায়, পেছনে ঘুরে, তারপর আর পেছন ঘুরে না। মনি চলে যেতেই রিধি এসে নাচতে নাচতে বলে, ইয়াহু, আপদ বিদায় হয়েছে। ধুর, ভাবছিলাম কয়েকদিন মনিকে নাকানি চুবানি খাওয়াবো, এ তো দেখি 5 ঘন্টায় বিদায় নিল। ডিয়ার ননদিনী, মনি তো ইচ্ছে করে যায়নি, বাধ্য হয়েছে। ফাঁদে পড়ে এসে নিজের ভুলটা স্বীকার করতে বাধ্য হয়েছে। তারপর তন্নি তাকে পুরোটা বলতে শুরু করলো। কিছুক্ষণ আগে মনি যখন গেস্ট রুমে যায়, তখন তন্নিও পেছনে পেছনে যায়। মনি রুমে ঢুকে দরজা লক করে দেয়। তখন তন্নি জানালার সাইডে গিয়ে দাঁড়ায়। মনি ফোন বের করে নীরবকে ফোন দেয়, কিন্তু নীরব ফোন ধরে না। মনি বিরক্ত হয়ে বলে, এই ছেলে কোথায় হারিয়ে গেছে, ওফ বিরক্তিকর। তখন আবার ফোন দেয় মনি নীরবকে, এবার সাথে ফোনও ধরে। আর অপর পাশের লোকটার সাথে জানতে পারে যে নীরবকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃষ্টি এখনো হাসপাতালে বসে আছে, হাতে হাসপাতালে ছাড়পত্র। কিছুক্ষণ আগে নীরব আর তার মাকে পুলিশ নিয়ে গেছে। বৃষ্টি এবার কি করবে ভাবছে। মা বাবার কাছে সে কখনোই যাবে না, কোনো মুখই বা যাবে সে? কতই মা বড় মুখ করে বলেছিল যে সে নীরব তাকে ভালোবাসে। বৃষ্টি উঠে দাঁড়ায়, এখানে বসে থাকলে কিছুই হবে না। হাসপাতাল থেকে বের হয়ে যায়। কি করবে সে, কোথায় কাজ খুঁজবে? দীর্ঘশ্বাস ফেলে সে তখন ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখে মিশমি কল দিয়েছে। বৃষ্টি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আন্টি। কোথায় তুই? তন্নি ফোন দিয়ে বললো তুই আসছিস, তাই তো তোর প্রিয় খাবার বানিয়ে রাখলাম। তোর আঙ্কেল না খেয়ে বসে আছে, তুই আসলে তবে খাবে। জলদি আয় বাসায়। আমি আসছি কিছুক্ষণের মধ্যে, তুমি আঙ্কেলকে খেতে দাও। মিশমি আর কিছু বলে না, ফোন কেটে দেয়। বৃষ্টি অন্যায় করলেও তার শাস্তি সে পেয়েছে। মেয়েটা এখন সে পরিস্থিতিতে আছে, তার মানসিক সাপোর্ট প্রয়োজন, তাই তারা বৃষ্টিকে ক্ষমা করে দিয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যে বাসায় ফিরে। বৃষ্টিকে বাসায় ফিরতে দেখে মিশমি উঠে রান্নাঘরে চলে যায় খাবার আনতে। বৃষ্টি চলে যায় তন্নির রুমে। তন্নি একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে। বৃষ্টির মনে অপরাধ বোধ কাজ করছে। যাদের সাথে এত অন্যায় করেছে তারাই তাকে আবার আপন করে নিয়েছে, আর তার মা বাবা তো এই কয়দিনে একটা বার ফোনও দেয়নি। বৃষ্টি হাসে নিজের উপর। খাবার খেতে বসেছে বৃষ্টি, মিশমি আর তুষার সাহেব। বৃষ্টি গলা দিয়ে খাবার নামছে না। বিষয়টা তুষার সাহেব খেয়াল করে বলেন, কিরে মা, খাচ্ছিস না যে? প্লিজ আঙ্কেল, আমাকে মা ডেকো না, এই ডাকের যোগ্য নই আমি। দূর পাগলি মেয়ে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তোর সব অন্যায় ক্ষমা করে দিয়েছি সেই কবে।
আমায় ক্ষমা করে দাও তোমরা। হয়েছে তো, অনেক কেঁদেছিস, এবার খেয়ে নে। বৃষ্টিকে মুখে তুলে খাইয়ে দেয় তুষার সাহেব। যখন থেকে বৃষ্টিকে চিনে নিজের সন্তানের মতোই তো আগলে রেখেছে তাকে। তন্নিকে আর তাকে কখনো আলাদা মনে করেনি তারা। রুমে তন্নি আর রাত বসে আছে। রায়দা অনেক আগেই ঘুমিয়ে গেছে। তন্নি কিছু একটা বলতে চাইছে রাতকে, কিন্তু বলতে পারছে না। রাত বুঝতে পেরে বলে, মিসেস তন্নি, আমাকে কি কিছু বলবে তুমি? মানে আসলে তুমি এত নার্ভাস হচ্ছ কেন? আমি কিছু বলতে চাই আপনাকে। বলো, কি বলবে? তন্নি পাশে থাকা গ্লাসের পানি পুরোটা এক ঢোকে খেয়ে ফেলে। তার গলা শুকিয়ে আসছে। মনের কথা বলতে চায় সে রাতকে। বলতে চায় এই কয়দিনে রাতের সাথে থেকে তাকে ভালোবেসে ফেলেছে। তন্নি নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে, ভালোবাসি রাত সাহেব। রাত অবাক হয়ে তাকায় তন্নির দিকে। তন্নি লজ্জায় মুখ লুকায় রাতের বুকে। 11 মাস পর হাসপাতালে ওটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রাত, মিশমি, রিধি, রায়দা, তুষার সাহেব, বৃষ্টি আর বৃষ্টির হাজবেন্ড শয়ন। বৃষ্টিকে আবার বিয়ে দেয় মিশমি আর তুষার। শয়ন ছেলেটা ভীষণ ভালো এবং ভদ্র একটা ছেলে। আজ তন্নির ডেলিভারি, তাই সবাই হাসপাতালে। রাত এদিক ওদিক পায়চারি করছে আর পাগলামো করছে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে আছে। সে ভয় পাচ্ছে, তন্নিকে হারিয়ে ফেলার ভয়। কিছুক্ষণ পর একজন নার্স বাচ্চাকে কোলে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সাথে ডাক্তারও আসে। ডাক্তার রাতকে বলে, কংগ্রাটস মিস্টার রাত, আপনার ছেলে হয়েছে। রাত খুশি হয়ে যায়। রিধি গিয়ে বাচ্চাটাকে নার্সের কোলে নেয়। রাত ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার ওয়াইফ কেমন আছে? ভালো আছে, একটু পর কেবিনে দেওয়া হবে। তন্নি চোখ বন্ধ করে বসে আছে। তার পাশে দোলনায় বাবুকে শুয়ে রাখা হয়েছে। রাত এসে তন্নি আর বেবির মাঝখানে ফাঁকা জায়গাটায় বসে। রাত এসেছে বুঝতে পেরে তন্নি চোখে খুলে। রাত বলে, এখন কেমন লাগছে? ভালো। বেবিকে দেখেছো? একদম তোমার মতো হয়েছে, তাই না? না, একদম আমাদের মতো। পাগলামি করছিলে কেন? তুমি যে আমার খুশি, ভয় হচ্ছিল হারিয়ে না ফেলি। পাগল। রাত শক্ত করে তন্নির হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ধরলো। তন্নি রাতের দিকে তাকালো। এই লোকটা ছাড়া সে অসম্পন্ন। ওকে আঁকড়ে বাঁচতে চায় সারা জীবন। রাত তন্নির দিকে তাকিয়ে কপালে আর ঠোঁটে চুমু খেলো। সে যেন তার প্রাণকে ফিরে পেয়েছে।